আমার বাবার এই অবস্থা কে করেছে? তাকে এখনো ধরতে পারিসনি তোরা? কেমন পুলিশ তোরা? সেই কুত্তার বাচ্চাকে ধরে নিয়ে আয় আমার সামনে, জ্যান্ত পুঁতে দিব তাকে। কিছু কনস্টেবল ধরাধরি করে রাহানকে ছাড়ালো। কলার ধরাতে রেগে গেলেও ঘুষখোর ইন্সপেক্টর কিছু বললেন না। তিনি শান্ত স্বরে বললেন, উত্তেজিত হবেন না, আমি আমার ফোর্স লাগিয়ে দিয়েছি। যত দ্রুত সম্ভব তাকে ধরতে পারবো আশা করি। রাহান হিস হিসিয়ে বলল, যদি ধরতে না পারিস তাহলে তোদের সব কাটাকে শেষ করে ফেলবো আমি। হাসপাতালে সকলে ভয়ে থরথর করে কাঁপছে। তাদের চেঁচামেচিতে হাসপাতালের রোগীদের অনেক সমস্যা হচ্ছে, কিন্তু ভয়ে ডাক্তার কিছু বলতে পারছে না। বলা তো যায় না, দেখা গেল তাকে মেরে ওপরে পাঠিয়ে দিল। এসব বড় সড়ো মানুষদের সাথে লাগতে নেই, এরা মানুষই হয় না। রায়হান আইসিইউতে শুয়ে থাকা বাবার দিকে তাকালো। মূল কথা হলো, মোবারক তালুকদার মরল কি বাঁচলো তাতে তার কোনো যায় আসে না। তার চাই সম্পত্তি, যেটা মোবারক তালুকদার তাকে এখনো লিখে দেননি। একটা বার সম্পত্তি লিখে দিক, তারপর দরকার হলে সে নিজেই তাকে মেরে ফেলবে, তার হাত কাঁপবে না। সে গোপন সূত্রে খবর পেয়েছে যে এটা কিং এর কাজ। কিং যখন মোবারক তালুকদারকে কাজ করেছে, এখন তাহলে তার পালা। রায়হান সকল কুকর্মের সাথে জড়িত। কিং তাকে হাতে পেলে নিশ্চয়ই তার বাবার মতো সুযোগ দেবে না, একেবারে শেষ করে দেবে। তাকে খুব সাবধানে থাকতে হবে। সময়টা বিকেল, ব্যস্ত নগরী, সকলে নিজ নিজ কাজে ব্যস্ত। রোদের তেমন তেজ নেই। এমন সময় কপত কপতিদের ঘুরে বেড়ানোর উপযুক্ত সময়। হাতে হাত রেখে গন্তব্যহীন হয়ে হেঁটে চলা একটা অন্যরকম সুখানুভূতি। এমন একটা দৃশ্য চোখে ঠেকলো সিফাতে। সে তাদের মতোই গন্তব্যহীন, শুধু সে একা একা লং ড্রাইভে বের হয়েছে। সিফাত মনে মনে ভাবে, এমন সময় তার পাশে যদি কোনো রমণী উপস্থিত থাকতো তাহলে মন্দ হতো না। সিফাত বাবা মায়ের একমাত্র সন্তান। মেঘেদের মতোই নিজস্ব বিজনেস তাদের। মেঘ বিয়ের দোহাই দিয়ে বিজনেসে ঢুকে গেলেও সিফাত এখনো বেকার। মেঘ যখন বিয়ের বায়নায় কাজে ঢুকেছে, সেও না হয় তাই করবে, কিন্তু তার জন্য বিয়ে করা প্রয়োজন, আর বিয়ে করার প্রয়োজন একটা মেয়ে। এসব ভাবতে ভাবতে সিফাত গাড়ি চালাচ্ছিল। হঠাৎ এক জায়গায় ভিড় দেখে সে গাড়ি থামিয়ে দিল। তার ভুরু কুঁচকে গেল। মনের মধ্যে প্রশ্ন জাগলো, কি হচ্ছে এখানে, এত ভিড় কেন? সে কৌতূহল দমাতে না পেরে গাড়ি থেমে নেমে পড়ল। ভিড়ের দিকে এগিয়ে গেল। ভিড় ঠেলে চমকে উঠল সিফাত। সেখানে রিহা একটা বাচ্চা ছেলের মাথায় ওড়না চেপে বসে আছে, সমান তালে কেঁদে যাচ্ছে। বাচ্চাটার বয়স কতই বা হবে, 9 কি 10। রক্তে ভিজে গিয়েছে তার স্কুল ড্রেসের সাদা শার্ট। অথচ লোকজন দাঁড়িয়ে মজা দেখছে, কেউ সাহায্যের জন্য এগিয়ে যাচ্ছে না। সিফাত হতদত্ত হয়ে ছুটে গেল। রিহার তার দিকে চোখ পড়তেই সে শব্দ করে কেঁদে উঠল। কাঁদতে কাঁদতে বলল, আমাকে একটু সাহায্য করুন প্লিজ, ওর অনেক রক্ত বের হয়ে গিয়েছে। সিফাত তাড়াতাড়ি করে বাচ্চাটাকে কোলে তুলে নিল। রিহাও তার পিছু পিছু গেল। গাড়ির দিকে এগিয়ে যেতে যেতে সিফাত বলল, একটা বাচ্চা রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে আছে, আর আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখছেন। এই বাচ্চাটার জায়গায় যদি আপনাদের কারোর বাসা থাকতো তাহলে কি এভাবে দাঁড়িয়ে মজা দেখতেন? ছি, লজ্জা হওয়া উচিত আপনাদের। সিফাত গাড়ির সামনে এসে বলল, দরজা খোলো। রিহা দ্রুত দরজা খুলে দিল। সিফাত বাচ্চাটাকে শুয়ে দিয়ে বলল, তুমি এখানে ওর মাথা কোলে নিয়ে বসো। রিহা তাই করল, পাল্টা প্রশ্ন করল না। সিফাত ঝড়ের বেগে গাড়ি ছোটায়। হাসপাতালের সামনে এসে গাড়ি থামায়। বাচ্চাটাকে পুনরায় কোলে তুলে হাসপাতালের মধ্যে ছুটল। রিহাও ছোটে তার পিছু পিছু। সিফাত ডাক্তার নার্স দেখে তাদের হাতে তুলে দিল। তারা দ্রুত তাকে এমার্জেন্সিতে নিয়ে গেল। সিফাত ধপ করে বসার জন্য নির্ধারিত জায়গায় বসে পড়ল। রিহা এখনো গুনগুন করে কেঁদে যাচ্ছে। সিফাত তার দিকে তাকায়। কাঁদতে কাঁদতে মুখ লাল হয়ে আছে, গাল দুটো ভেজা। সিফাত শান্ত স্বরে বলল, কেঁদো না, ও ঠিক হয়ে যাবে, এখানে বসো। বলে নিজের পাশে হাত দিয়ে দেখিয়ে দিল। রিহা গুটি গুটি পায়ে গিয়ে বসে পড়ল। সিফাত তাকে জিজ্ঞেস করলো, কিভাবে হলো? আমি টিউশনি করিয়ে বাড়িতে যাচ্ছিলাম, রাস্তায় দেখলাম ও পড়ে আছে, হয়তো কোনো গাড়ি ধাক্কা দিয়ে চলে গিয়েছে। আমি তাকে যেয়ে ধরলাম, সকলের কাছে কত সাহায্য চাইলাম, কিন্তু কেউ এগিয়ে আসলো না। সিফাত দীর্ঘশ্বাস ফেলে। এখনকার যুগে সবাই নিজেরটাই দেখে। রিহার ওড়না সহ হাত ভর্তি রক্ত। বাচ্চাটার জন্য এতক্ষণ তার নজরে আসেনি, কিন্তু এখন তার মাথা ঘুরছে, কেমন ঝিমঝিম করছে। দুর্বল রিহার চোখের সামনে আধার ছেয়ে গেল। সে ঢলে পড়ল সিফাতের উপর।
ঘটনার আকস্মিকতায় হকচকিয়ে তৎক্ষণাৎ রিয়াকে ধরে ফেলল সে। গালে চাপড়ে ডাকলো, কিন্তু রিয়া উঠল না। সে এক নার্সকে ডাকে। নার্স তাকে একটা ফাঁকা কেবিনে দেখিয়ে দেয়। সিফাত রিয়াকে পাজা করে কোলে তুলে কেবিনের বিছানায় শুয়ে দেয়। কিছুক্ষণ পর ডাক্তার এসে তাকে চেক করে একটা স্যালাইন লাগিয়ে দিয়ে বলল, ওনার ব্লাড ফুরিয়ে আসছে, আর আগের থেকে হয়তো দুর্বল ছিলেন। চিন্তা করবেন না, সে ঠিক হয়ে যাবে। সিফাত জিজ্ঞেস করলো, বাচ্চাটা? একদম ভালো আছে, একটু রক্তক্ষরণ হয়েছিল আর একটা হাত ভেঙে গিয়েছে। আমরা সব ঠিক করে দিয়েছি, কালই বাড়িতে নিয়ে যেতে পারবেন। ডাক্তার চলে গেল। সিফাত রিহার মুখের দিকে তাকায়। মুখটা মলিন হয়ে আছে, ফর্সা গায়ের রং, টানা চোখ, পাতলা ঠোঁট, নাকের পাশে একটা তিল। সিফাতের কাছে তাকে বড়ই মায়াবী মনে হলো। কে বলবে এই মেয়ে একটা ঝগড়াটে? পিচ্ছি বললে বিড়ালের মতো খামচি দিতে আসে। সিফাত রিয়ার রাগী চেহারার কথা কল্পনা করে আর আনমনে হাসে। সন্ধ্যা পেরিয়ে রাত নেমেছে, পাখিরা ফিরছে নিজেদের নীড়ে। ব্যস্ত নগরী থেমেনি। মিসেস মুক্তার কেঁদে কেটে বেহাল দশা। তার ছোট মেয়ে এখনো বাড়ি ফেরেনি, যে কিনা সন্ধ্যা হওয়ার আগেই ফিরে আসে। তার কোনো খোঁজ নেই। মিমি ঘরের এই মাথা থেকে ও মাথা পায়চারি করে যাচ্ছে। রিহার ফোন সে বন্ধ পেয়েছে। তার যতগুলো ফ্রেন্ডের নাম্বার তার কাছে আছে, সবার কাছে কল দিয়ে শুনেছে, কিন্তু রিহা কোথাও নেই। চিন্তায় মিমির মাথা ফেটে যাচ্ছে। কোথায় গেল রিহা? কোনো বিপদ আপদ হলো না তো? এদিকে তার মা মরা কান্না জুড়ে দিয়েছে। মিমি বিরক্ত হয়ে বলল, উফ মা, কাঁদছো কেন? ও ঠিক আছে, আমি একটু এগিয়ে দেখে আসছি, কেঁদো না। তবুও মিসেস মুক্তা থামে না। দুই মেয়ে তার কলিজার দুই টুকরা। কোনো একজনেরও কিছু হলে তিনি বাঁচবেন না। মিমি বাইরের উদ্দেশ্যে এগিয়ে যেতেই দরজায় নক হলো। মিমি উত্তেজিত হয়ে বলল, রিহু চলে এসছে বোধহয়। সে দৌড়ে চলে গেল দরজা খুলতে। দরজা খুলে রিহাকে আবিষ্কার করলো। তৎক্ষণাৎ বোনকে বুকের মাঝে আঁকলে নিল, যেন তার জান ফিরে পেয়েছে। রিহাকে ছেড়ে তার গালে হাত দিয়ে বলল, তুই ঠিক আছিস রিহু? তোর কিছু হয়নি তো? রিহা মিমিকে আশ্বস্ত করে বলল, আমি একদম ঠিক আছি আপু। মিমির চোখ গেল পেছনের দিকে দাঁড়িয়ে থাকা সিফাতের দিকে। মিমি তাকে চিনল, তানিয়ার বিয়েতে ছিল। মিমি ভুরু কুচকে বলল, আপনি মেঘ জিজুর বন্ধু না? সিফাত মাথা নাড়িয়ে সম্মতি দেয়। রিহা সিফাতকে নিয়ে ভেতরে প্রবেশ করতেই মিসেস মুক্তা মেয়ে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদেন। সিফাত তাকিয়ে দেখে, মিমি তার দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে বলল, রিহাকে আপনি কোথায় পেলেন? সিফাত মিমিকে সকল ঘটনা বিস্তারিত বর্ণনা করে। শেষে বলল, বাচ্চাটার ক্লাসের কার থেকে তার বাবা মাকে ফোন করে জানিয়েছিলাম। তারা আসার পর রিহাকে আমাকে অনেক ধন্যবাদ জানালো। রিহাকে চলে আসতে বলেছিলাম, কিন্তু বাচ্চাটার জ্ঞান না ফেরা পর্যন্ত সে ওখানে বসেছিল। জ্ঞান ফেরার পর তার সাথে দেখা করে তারপর এসেছে। কিন্তু রিহু তো ব্লাড ফোবিয়া আছে, ওর কিছু হয়নি তো? না না, কিছুই হয়নি, ও একদম ঠিক আছে। সিফাত রিয়ার অসুস্থ হওয়ার কথা একেবারে চেপে গেল, কারণ রিহা তাকে মানা করেছে। মিমি কৃতজ্ঞতার সাথে বলল, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি যদি না থাকতেন তাহলে বাচ্চাটার হয়তো কিছু হয়ে যেত, আর রিহাও বিপদে পড়তো। আপনি বসুন, আমি আপনার জন্য চা নাস্তা কিছু নিয়ে আসি। সিফাত নাকচ করে বলল, ব্যস্ত হবেন না, আগে ওনাকে সামলান। মিমি মায়ের দিকে এগিয়ে গেল। মায়ের কান্না থামিয়ে বলল, মা, রিহু তো ঠিক আছে, আর কেঁদো না। আর দেখো, উনি দাঁড়িয়ে আছেন, ওনার জন্য রিহা সুস্থভাবে ফিরে এসছে। মিসেস মুক্তা শাড়ির আঁচলে চোখ মুছে সিফাতের সামনে দাঁড়িয়ে বলল, তোমাকে যে কি বলে ধন্যবাদ দেব বাবা। এই দুই মেয়ে ছাড়া আমার আর কিছুই নেই। ওর কিছু হয়ে গেলে। সিফাত তাকে থামিয়ে বলল, এভাবে বলবেন না আন্টি, এটা আমার কর্তব্য ছিল। আজ আমি তাহলে আসি। তুমি তো কিছুই মুখে দিলে না বাবা। এ মিমি, ওর জন্য নাস্তা নিয়ে আয়। সিফাত এক পলক রিহার দিকে তাকিয়ে বের হয়ে গেল। রিহা তার যাবার পথে তাকিয়ে থাকলো। লোকটা কেমন যেন আলাদা। অন্যের বিপদে দাঁড়াতে দুবার ভাবে না। তখন কেমন ছুটে গিয়েছিল। নিজের জ্ঞান ফেরার পর সে সিফাতকে নিজের পাশে দেখেছিল। প্রথম দেখা অন্যরকম ভাবে হলেও সিফাতকে এখন তার বেশ লাগছে। অন্তত মানুষ হিসাবে সে নিঃসন্দেহে একজন ভালো মানুষ। দেখতেও খারাপ না, সুদর্শন একজন পুরুষ।
সিফাতের কথা ভেবে রিহার মনের মধ্যে ভালো লাগার হাওয়া বয়ে যায়। অফিসে এসে বসতে না বসতেই কাইফ ডেকে পাঠালো। একে তো গরমে বেহাল দশা, তার উপর অফিসে এসে একটু বসতেও পারলো না। মিমির মুখ গরমে লাল হয়ে আছে। ডেকেছে যখন না যেয়ে উপায় নেই। অজ্ঞতা মিমি কাইফের কেবিনের দিকে এগিয়ে গেল। নক করার পরপরই অনুমতি পেল। ভেতরে প্রবেশ করে বরাবরের মতো কাইফকে ল্যাপটপে মুখ গুজে থাকতে দেখা গেল। সে মিমির দিকে না তাকিয়েই বলল, আপনি আজ 10 মিনিট লেট করেছেন মিস মিমি। মিমি হতবাক। মাত্র 10 মিনিট লেট হয়েছে, এ আবার কে ধরে? সে তো ইচ্ছে করে দেরি করেনি, জ্যামের কারণে দেরি হয়ে গিয়েছে। মিমি কাছুমাছু হয়ে বলল, মানে স্যার। কাইফ তাকে থামিয়ে গম্ভীর কণ্ঠে বলল, লেট যখন করেছেন তখন শাস্তি তো পেতেই হবে মিস মিমি। মিমি কি বলবে? শাস্তি যখন পেতেই হবে তাহলে চুপ থাকাই শ্রেয়। কাইফ তার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, আপনার শাস্তি এই যে আপনি স্টোর রুম পরিষ্কার করবেন, একদম চকাচক করে দেবেন। মিমি ভড়কে গেল। এ কেমন শাস্তি? শেষমেশ স্টোর রুম। মিমি মিনমিন করে কিছু বলতে নিলেই কাইফ বলে উঠল, হুম, কোনো কথা নয়, যা বলেছি তাই করতে হবে। পিয়ন আপনাকে দেখিয়ে দেবে। যান আর দ্রুত পরিষ্কার করে ফেলুন, আমি কিন্তু সব দেখব। মিমি মুখ গোমড়া করে বের হয়ে গেল। এমন বিচিত্র ধরনের শাস্তি তাকে কেন দেওয়া হলো সে জানে না। পিয়নের থেকে স্টোর রুম দেখে নিল। স্টোর রুমের অবস্থা দেখে তার মাথায় হাত। এত ধুলো পরিষ্কার করতে গেলে সে নিশ্চিত ধুলো রাজ্যের রানী হয়ে যাবে। কপাল, সবই কপাল। সে কোমরে ওড়না গুজে সে কাজে লেগে পড়ল। কাইফ ল্যাপটপে বসে মিমিকে পর্যবেক্ষণ করে যাচ্ছে। সেদিন যে মিমি আদিলের সাথে কথা বলেছিল, এটা তার একদমই পছন্দ হয়নি। কেন মিমি অন্য কোনো পুরুষের সঙ্গে হেসে কথা বলবে? তাই সে আজ মিমিকে এমন ধরনের কাজ দিল যেন সে কাজে ব্যস্ত থাকে আর আদিলের সাথে কথা বলতে না পারে। কাইফ যে কাজ ছাড়া এক মুহূর্ত বসে থাকে না। সে দিব্যি বসে বসে মিমিকে পর্যবেক্ষণ করতে লাগলো। ধুলোর মধ্যে মিমির যায় যায় অবস্থা। কাস্তে কাস্তে নেতিয়ে পড়ছে সে, তবুও কাজ করে যাচ্ছে। একটা জেদ পুষে রেখেছে। ধুলোর মধ্যে কাস্তে কাস্তে শহীদ হয়ে গেলেও সে কাজ থামাবে না। কাইফের খোঁটা দেবার কথাবার্তা মোটেও শুনবে না। সে সেলফ ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করছে। পিয়ন বেচারা অসহায় হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। সে মিমিকে সাহায্য করতে চাইলেও পারছে না, কারণ কাইফের কড়া নির্দেশ কেউ যেন মিমিকে সাহায্য না করে। কিন্তু পিয়নের খুব মায়া হচ্ছে। সে মিমিকে বলল, আপনি আমাকে দেন ম্যাডাম, আমি করে দিচ্ছি। মিমি খুব খুব করে কেসে বলল, আপনি চলে যান ভাই, আমি করে নিতে পারবো। কিন্তু ম্যাডাম। আমি বলছি তো পারবো, আপনার আরো কত কাজ আছে সেগুলো করুন। পিয়ন বাধ্য হয়ে চলে গেল। মিমি একটা টুলের ওপর উঠে দাঁড়ালো। উদ্দেশ্য উঁচু সেলফ পরিষ্কার করা। এক হাতে নাক মুখ ঢেকে এক হাতে পরিষ্কার করছে। হঠাৎ মনে হলো টুলটা নড়ছে। মিমি কিছু বুঝে ওঠার আগে ধপ করে পড়ে গেল। ভয়ে সে চোখ খিচে বন্ধ করে রেখেছে। এই বুঝি কোমরটা ভাঙলো। কিছুক্ষণ পার হয়ে গেল, মিমি কোনো ব্যথা অনুভব করলো না। সে অবাক হলো। এতক্ষণে তো কোমর ভেঙে গুঁড়ো হয়ে যাবার কথা। সে পিটপিট করে চোখ খুলে কাইফের গম্ভীর মুখের দর্শন পেল। মিমি ভড়কে গেল। কাইফ তাকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। মিমি বিস্ময়ে হতবাক। কাইফ তাকে দাঁড় করিয়ে দিল এক ধমক। গর্ধব, মাথার ভেতরে কিছু আছে নাকি? খালি টুলটা যে আধ ভাঙা সেটা দেখতে পাননি? না দেখে দাঁড়িয়ে পড়লেন। পড়ে গেলে কোমর ভেঙে বাড়িতে বসে থাকতে হতো। মিমি রাগ হলো। কাইফ তাকে গর্ধব বলল। একে তো নিজেই তাকে এই কাজ দিয়েছে, এখন আবার ধমকাচ্ছে। সে নাকের পাঠা ফুলিয়ে বলল, পড়ে গেলে যেতাম, কোমর ভাঙলে ভাঙতো। আপনাকে কে ধরতে বলেছিল? কাইফ বেশ অপ্রস্তুত হয়ে গেল। সে গলা খাকুড়ে দিয়ে বলল, আপনি পড়ে গেলে তো আমাকে ছুটি দেওয়া লাগতো। আপনি আমার পিএ, আপনাকে ছুটি দিলে আমার অনেক সমস্যা। না হলে আমার খেয়ে দে কাজ নেই, আপনাকে ধরতে যাব। মিমি মুখ বাঁকিয়ে বিড়বিড় করে বলল, তাই তো বলি, আমাকে কেন ধরতে যাবেন? কাজ ছাড়া তো আপনার মগজে কিছুই ঢোকে না, বদলোক কোথাকার। কাইফ তার কথা শুনল না। সে আবারও বলল, অনেক হয়েছে পরিষ্কার করা,
এবার হাত মুখ ধুয়ে আমার কেবিনে আসুন, কাজ আছে। বলে সে লম্বা লম্বা পায়ে চলে গেল। মিমি মুখ ভেঙচি কেটে বলল, হ্যাঁ, কাজ আছে। সে ধীর পায়ে বের হয়ে গেল। মনে মনে কায়েবকে হাজার বকা দিতে ভুলল না। কায়েব ল্যাপটপে দেখছিল মিমির টুলটা নড়ছে। সে তৎক্ষণাৎ স্টোর রুমে ছুটেছিল। ঠিক সময় যে না ধরলে বড় একটা কাণ্ড ঘটিয়ে বসলো মিমি। মেয়েটা এতটা কেয়ারলেস কিভাবে হতে পারে? কায়েব বুঝতে পারে না। মিমি গালে হাত দিয়ে বসে আছে। নিশান তার সামনে বসে আঁকিবুকি করছে। সে আজ পড়বে না, মানে কিছুতেই পড়বে না। বিভিন্ন জিনিস আঁকবে আর মিমিকে বলতে হবে যে সে কি এঁকেছে। মিমির মনে হচ্ছে এর থেকে কচু গাছে ঝুলে পড়া ভালো। গোল গোল লম্বা লম্বা দাগ এঁকে বলছে, বলো তো এটা কি এঁকেছি? মিমি জোরপূর্বক হেসে কিছু একটা বলে দেয়, কিন্তু তার কথা মেলে না। তখন নিশান বিজ্ঞদের মতো বলে ওঠে, তুমি দেখে কিছুই পারো না রসমালাই। আমি কত সুন্দর আঁকছি আর তুমি বলতেই পারছো না। তার ভাবনার মাঝে নিশান বলে উঠল, তোমার কি ঘুম আসছে রসমালাই? মিমি হকচকে গিয়ে মাথা নাড়িয়ে বলল, না তো। আচ্ছা দেখো আমি কি এঁকেছি। বলে সে খাতায় গিয়ে দেয়। মিমি বিড়বিড় করে বলল, অফিসে এর মামা জ্বালায় আর এখানে এ মামা ভাগ্নে মিলে আমাকে জ্বালিয়ে খেলো। নিশান গোল গোল করে তাকিয়ে বলল, তুমি বিড়বিড় করে কি বলছো রসমালাই? কিছু না নিশান। সে খাতার দিকে তাকিয়ে দেখে ছোট ছোট গোল আঁকা। মিমির মনে হলো তার কাছে কাইপের চশমাটা থাকলে মন্দ হতো না। সে কিছুই বুঝতে পারছে না। সে বলল, আমি বুঝতে পারছি না নিশান, তুমি কি এঁকেছো? নিশান মাথা দুলিয়ে বলল, তুমি এটাও পারলে না? এই দেখো আমি রসমালাই এঁকেছি। রসমালাই তো এমন হয় গোল গোল। মিমির ইচ্ছে করলো দেয়ালে মাথা ঠুকে পটল তুলতে। সে মেকি হেসে বলল, ও, আমি বুঝতে পারিনি। নিশান আবারও নিজের আঁকা আঁকিতে মন দেয়। মিমি কি করবে? সে পুনরায় গালে হাত দিয়ে বসে রইল। সময় শেষে ঈশানী আজ তাকে চেপে ধরল। আজ গল্প করেই তারপর যেতে হবে। মিমি বাধ্য হয়ে রাজি হলো। বিভিন্ন নাস্তা সাজিয়ে ঈশানী গল্পের ছুরি নিয়ে বসলো। মিমির মনে হলো ঈশানী অধিকাংশ সব গল্প কায়েবকে নিয়ে। এক পর্যায়ে ঈশানী বলল, জানো মিমি, আমাদের লাভ ম্যারেজ। মিমি উৎসাহিত হয়ে বলল, সত্যি? তাহলে আপনার লাভ স্টোরি শোনান আপু। নিশানের পাপা আমাকে নাকি প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছিল। ও ছিল আমার ভার্সিটির সিনিয়র, মাস্টার্স পড়তো, আর আমি সবেমাত্র অনার্স ফার্স্ট ইয়ারের। সে আমার পিছু পিছু ঘুরতো, নানা বাহানায় আমার সামনে আসতো, এমনকি আমার ক্লাসের আশেপাশেও ঘুরঘুর করতো। অথচ ওর ক্লাস ছিল অন্য ভবনে। একদিন তো আমাকে প্রপোজ করেই দিল। কি দিয়ে প্রপোজ করেছিল জানো? মিমি মাথা নাড়িয়ে বলল, কি দিয়ে? একটা বেলি ফুলের মালা দিয়ে। সেটা আমার হাতে পরিয়ে দিয়েছিল। বলে ঈশানী লাজুক হাসে। মিমি ঈশানীর লাজুক হাসি দেখে নিজেও হাসে। ঈশানী আবারও বলা শুরু করলো, সেই থেকে শুরু আমাদের প্রেম। ও মাস্টার্স শেষ করার পরপরই চাকরি পেয়ে গেল। ব্যাস, আর কে পাই। সোজা বাবা মাকে নিয়ে আমাদের বাড়িতে চলে গেল। সে একটু অপেক্ষা করতে চায় না। তার পাগলামি দেখে আমার বাবা মা বাধ্য হয়ে রাজি হয়েছিল। তারপর আর কি, হয়ে গেল বিয়ে। মিমির ঈশানীর কাহিনী খুবই ভালো লাগলো। সে ঘড়ির দিকে তাকিয়ে দেখলো অনেক বেজে গিয়েছে। সে বলল, আপনার লাভ স্টোরি শুনে অনেক ভালো লাগলো আপু। আজ তাহলে আমি উঠি, অনেক বেজে গিয়েছে। ঈশানী সম্মতি দিয়ে বলল, আচ্ছা যাও, সাবধানে যেও। মিমি মুচকি হেসে ব্যাগ নিয়ে বের হয়ে গেল। বন্ধুত্ব এক পবিত্র সম্পর্ক। সত্যিকারের বন্ধু পাওয়া খুবই ভাগ্যের ব্যাপার। যারা এমন বন্ধু পেয়েছে তার নিঃসন্দেহে ভাগ্যবান অথবা ভাগ্যবতী। এই যেমন মিমি পেয়েছে তানিয়াকে, আর তানিয়া পেয়েছে মিমিকে। বলতে গেলে ছোটবেলা থেকে তাদের বন্ধুত্ব। মিমি ছিল ক্লাসের চুপচাপ মেয়ে, আর তানিয়া ছিল তার ঠিক বিপরীত, চঞ্চল। মিমি যখন নতুন নতুন স্কুলে গেল তখন সে চুপ করে এক কোণে বসে থাকতো, না কারোর সাথে কথা বলতো আর না কেউ তার সাথে। একদিন তানিয়া তার সাথে কথা বলল, তার পাশে বসলো, এমনকি নিজের টিফিনও শেয়ার করলো। তানিয়ার অতিরিক্ত কথা বলাতে মিমি প্রথম প্রথম বিরক্ত হতো,
কিন্তু এই বাচাল মেয়েটাই কিভাবে যেন তার জানের জিগার হয়ে গেল। তানিয়ার বক বক মিমি খুবই উপভোগ করত। মিমিকে কেউ কিছু বললে তানিয়া তাকে আচ্ছা করে ধুয়ে ছেড়ে দিত। এমনই তাদের বন্ধুত্ব, একে অপরের জন্য জীবন দিতেও প্রস্তুত। সেই তখন থেকে তানিয়া গুনগুন করে কেঁদে যাচ্ছে। মিমি কানে ফোন ধরে রেখেছে, অনেকবার কাঁদতে বারণ করেছে, কিন্তু তানিয়া শুনলে তো সে তার মতো গুনগুনিয়ে যাচ্ছে। মিমির এখন কি করা উচিত? সে দিনের ঘটনার জন্য তানিয়া নিজেকে দোষী ভাবছে। তার ভাষ্য মতে তানিয়া যদি মিমিকে দেখে শুনে রাখতো তাহলে সেই ঘটনা ঘটতো না। মিমি এত বোঝালো যে তার দোষ নেই, তানিয়া শুনছেই না। মিমি অতিষ্ঠ হয়ে দিল এক ধমক। তানি, তুই থামবি নাকি আমি কল কেটে দিব? তানিয়া নাক টেনে বলল, দে, কেটে দে। আমি কি বারণ করেছি? আমি বারণ করলেই বা কি? আমি তোর কে? আমি তোর কেউ না। মিমি শান্ত কণ্ঠে বলল, কাঁদিস না ইয়ার, তুই কাঁদতে আমারও কান্না পায়, তুই জানিস না? এতই যখন দরদ আমার ওপর, তাহলে এ কয়দিন কথা বলিসনি কেন? ফোনটাও অফ করে রেখেছিলি। মিমি কি উত্তর দেবে ভেবে পেল না। সে কথা ঘোরানোর জন্য বলল, মেঘ জিজু কোথায় রে? তুই কাঁদছিস আর সে কিছু করছে না। কথা ঘোরাচ্ছিস তাই না? মেঘ বাড়িতে নেই, থাকলে কি আমি একটু শান্তিতে কাঁদতে পারি? বেটা চোখের নিচে পানি দেখলেই হাউমাউ শুরু করে। আরে বাবা, আমি কি একটু ঘামতেও পারি না? চোখের নিচে পানি থাকলেই কি কাদা হয়ে গেল? তানিয়ার কথা শুনে মিমি মৃদু শব্দে হাসে। তানিয়া মেয়েকে রাগ দেখিয়ে বলল, হাসবি না একদম, আমি মরছি আমার জ্বালায়। মেঘ জিজু তোকে কত ভালোবাসি ইয়ার, আজকাল এমন ভালোবাসা দেখা যায় না কিন্তু। দোয়া করি তোর লাইফেও এমন কেউ আসুক যে তোকে অনেক অনেক ভালোবাসবে। মেঘ আমাকে যতটা ভালোবাসে তার থেকেও বেশি, তখন বুঝবি মজা। মিমি হাসে। তানিয়া আবারও বলল, তোকে অনেক মিস করছি মিমু, একটাবার এ বাড়িতে আয় না। ও বাড়ি মানে তানিয়ার শ্বশুর বাড়ি। মিমি আপাতত সেখানে যেতে চায় না। সে বলল, আর কদিন পর সেমিস্টারের ফাইনাল পরীক্ষা, তখন দেখা হবে তো। নাকি তুই পরীক্ষা দিবি না? আরে পরীক্ষা দেবো না কেন? বিয়ে হয়ে গিয়েছে বলে লেখাপড়া বাদ দেবো নাকি? টেনে টুনে পাশ করতে পারলে হবে। তোর চাকরি কেমন চলছে মিমু? মিমি মনে মনে ভাবে, আর চাকরি? তোর সার টাইপের ভাসুর আমাকে খাটিয়ে বাড়ে, বেটা বদলোক একটা। ইচ্ছে করে আমাকে বেশি বেশি কাজ দেয়, আবার তার সামনে বসে কাজ করতে হবে। একটু যে ফাঁকি দেব তারও উপায় নেই। মুখে বলল, হ্যাঁ ভালোই চলছে। অতঃপর কাজের প্রসঙ্গ বাদ দিয়ে তারা কিছুক্ষণ হাবি জাবি বকাবকি করলো। হেই মিম। আদিলের কণ্ঠে মিমি মাথা তুলে তাকায়। সে বর্তমানে ক্যান্টিনে বসে আছে। এখন লাঞ্চ টাইম চলছে। মিমি সৌজন্য তার হাসি হেসে বলল, হ্যালো স্যার, বসুন না। মিমির বলতে দেরি, ধপ করে আদিলের বসতে দেরি হলো না। সে বলল, বুঝলে মিম, আজ একটা বউ নেই বলে খুব অসহায়। মিমি ভুরু কুচকে বলল, কেন স্যার? এই যে কেউ জামাই বলে ডাকে না, সকালে মিষ্টি কণ্ঠে ডেকে ঘুম ভাঙিয়ে দেয় না। তার কণ্ঠে আফসোস। মিমি ঠোঁট টিপে হাসে। আদিল আবারও বলল, রাস্তাঘাটে কত তাকাতাকি করি জানো? যদি মনের মতো একজনকে পেয়ে গেলে তুলে নিয়ে বিয়ে, নিজের ঘটকালি নিজেই করব। বুদ্ধিটা কেমন বলো? মিমি হাসি চেপে রাখতে পারে না, খিলখিলিয়ে হেসে ওঠে। অনেক কষ্টে হাসি থামিয়ে বলল, অনেক ভালো বুদ্ধি স্যার, আমার শুভকামনা রইল আপনার সাথে। খুব শীঘ্রই পেয়ে যাবেন তাকে। থ্যাংক ইউ মিম, তুমি শুভকামনা দিয়েছ, এবার আমি নিশ্চিত তাকে খুঁজে পাবো। তাদের কথার মাঝেই পিয়ন এসে হাজির। মিমিকে বলল, ম্যাডাম, স্যার কেবিনে যেতে বলেছেন। মিমি অবাক হলো। এখনো লাঞ্চ টাইম শেষ হয়নি, তাহলে কায়েব ডাকছে কেন? এমন প্রশ্ন মনে রেখেই সে আদিলের থেকে বিদায় নিয়ে অগ্রসর হলো। কেবিনে নক করে প্রবেশ করতেই আচমকা আক্রমণের মতো হতবাক হয়ে গেল। কায়েব তার দু বাহু শক্ত করে ধরে দেয়ালে ঠেসে ধরেছে। কায়েবের রক্ত লাল চোখ দেখে মিমির ছোট্ট হৃদয়ে কম্পনের সৃষ্টি হলো। কায়েবের ঘন ঘন উষ্ণ নিঃশ্বাস তার মুখশ্রীতে আঁচড়ে পড়ছে।
মিমি কাঁপা কাঁপা কণ্ঠে আওড়ালো। স্যার। আক্রোশে ফেটে পড়ল কাইব। হিসিয়ে বলল, এত কথা এত হাসাহাসি কিসের আদিলের সাথে? মিমি চমকে কথা বলতেই ভুলে গেল। কাইব তার দিকে আরেকটু এগিয়ে বলল, আমার সামনে তো হাসো না, আদিলের সাথে হাসাহাসি কিসের জন্য? মিমি অনুভব করলো তার শ্বাস নিতে কষ্ট হচ্ছে। কাইব এভাবে কখনো তার সাথে কথা বলেনি, এভাবে কাছেও আসেনি। এত কাছে আসার জন্য মিমি বোবা হয়ে গেল। কি বলবে মিমি? মিমি বলার চেষ্টা করলো। স্যার কি বলছেন আপনি? আপনি কি ঠিক আছেন? কাইব মিমিকে ছেড়ে দিল। রাগের বশে কি একটু বেশি রিয়াক্ট করে ফেললো? সে মিমির দেখে পিট করে জবাব দিল, আমি ঠিক আছি। এতক্ষণে মিমির জান ফিরে আসলো। কাইব যেন তাকে চেপে মেরেই ফেলছিল। সে বলল, আপনি লাঞ্চ করেছেন স্যার? কাইব শক্ত কণ্ঠে উত্তর দিল, না। মিমি দীর্ঘশ্বাস ফেলে টিফিন বক্স থেকে খাবার প্লেটে সাজিয়ে দিল। প্রায় রোজই কাইবের বাড়ি থেকে খাবার আসে। কাইব সোফায় বসে আছে। মিমি তার সামনে খাবার রেখে বলল, খেয়ে নিন স্যার। খাবো না। মিমি কাইবের হাত ধরতে গেলেই ডান হাতের কেটে যাওয়া অংশ তার চোখে পড়ল। মিমি হকচকিয়ে ভালো করে ধরে দেখলো অনেকখানি কেটে আছে। সে চিন্তিত কণ্ঠে বলল, হাত এতটা কিভাবে কেটেছে মিস্টার খান? কাইব ভুরু কুচকে তাকায়। মিমি তাকে স্যার ব্যতীত অন্য কিছু সম্বোধন করলো আজ প্রথম। মিমি রাগ দেখিয়ে বলল, কি হলো মিস্টার খান, বলছেন না কেন? কি বলবে কাইব? আদিলের সাথে মিমিকে হাসতে দেখে সে কাচের গ্লাস হাতে দিয়ে চেপে ধরেছিল, তাই এই অবস্থা। মিমি ফার্স্ট এড বক্স এনে কাইফের হাত ব্যান্ডেজ করে দিল। কাইফ নির্বাক হয়ে দেখে গেল। কাইফ এই হাত দিয়ে তো আর খেতে পারবে না। মিমি একটা চামচ করে খাবার তুলে ধরে কাইফের সামনে, কিন্তু কাইফ মুখে নেয় না। মিমি ইতস্তত করে বলল, আপনি হাত দিয়ে খেতে পারবেন না, তাই আমি। চামচটা ফেলে দিন। মিমি হকচকিয়ে গিয়ে জিজ্ঞেস করলো, জি। চামচ ফেলে দিয়ে আপনার হাত ব্যবহার করুন, না হলে দরকার নেই। মিমি ছোট্ট একটা শ্বাস ফেলে নিজের হাত ধুয়ে ভাত মেখে কাইফের মুখের সামনে এগিয়ে দিল। কাইফ মিমিকে দেখে যাচ্ছে এক দৃষ্টিতে। মিমি চোখের ইশারায় তাকে খাবার মুখে নিতে বলল। কাইফ ভদ্র ছেলের মতো খেয়ে নিল। পুরোটা সময় সে মিমির দিকে তাকিয়েছিল। এতে মিমির অস্বস্তি হলেও সে পাত্তা দিল না। খাওয়ানো শেষে মিমি বলল, এমন কেয়ারলেস হলে হবে মিস্টার খান? দেখুন তো হাতের কি অবস্থা হয়েছে। এখন এই হাত দিয়ে আপনি কাজ করবেন কিভাবে, যেটা ছাড়া আপনার চলে না? আর খাবেনই বা কিভাবে? কাইফ বিড়বিড় করে বলল, আপনি না হয় সবকিছু দায়িত্ব নিয়ে নিন। মিমি শুনতে না পেয়ে বলল, কিছু বললেন মিস্টার খান? হ্যাঁ, তখন থেকে আমাকে মিস্টার খান বলে যাচ্ছেন, আগে তো কখনো বলেননি। মিমি লজ্জা পেল। সে কাইপের চিন্তায় কি থেকে কি বলে ফেলেছে টেরই পায়নি। কাইপ মিমির ধীরে ধীরে লাল হওয়া গালের দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকলো। মিমি নিচু কণ্ঠে জবাব দিল, সরি মিস্টার খান, আই মিন স্যার, কি বলতে কি বলে ফেলেছি। মিমি এক মুহূর্ত না দাঁড়িয়ে কেবিন থেকে বের হয়ে গেল। তার বুকের মধ্যে দুরু দুরু করছে। কাইপ সেদিকে তাকিয়ে মৃদু হাসলো। সে সত্যি এই মেয়ের ওপর ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছে, তলিয়ে যাচ্ছে অতল গহ্বরে। কেউ তাকে বাঁচাতে পারবে না, কেউ না। সূর্য ডুবতে বসেছে। চারিদিকে ধীরে ধীরে আধার ছেয়ে যাচ্ছে। মানুষ ব্যস্ত ভঙ্গিতে পা চালিয়ে নিজে গন্তব্যের উদ্দেশ্যে চলছে। মিমি যথাসম্ভব দ্রুত গতিতে হেঁটে যাচ্ছে। আজ তার দেরি হয়ে গিয়েছে। নিশানটা আজ তাকে ছাড়তেই চাইছিল না। বহু কষ্টে তাকে বুঝিয়ে চলে এসেছে। সেমিস্টারের পরীক্ষা শেষ। এখন সে অফিস আর নিশানকে পড়িয়েই দিনাতিপাত করছে। বর্তমানে সে একটা নিরিবিলি রাস্তা দিয়ে হাঁটছে। রিক্সা পায়নি সে। হঠাৎ করে একটা কালো রঙের গাড়ি তার পথ আঁকলে দাঁড়ালো। মিমি ভরকে গিয়ে হাঁটা থামিয়ে দিল। আশেপাশে কেউ নেই। মিমির ভয়ে বুক কাঁপছে। গাড়ির মধ্যে থেকে কয়েকটা লোক এসে তাকে ধরে ফেললো। মিমি চেঁচামেচি শুরু করে দিল, কারা আপনারা? কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? ছেড়ে দিন, ছেড়ে দিন। কারোর কানে তা গেল না। মিমি পুনরায় চেঁচায়, কেউ আছেন? সাহায্য করুন আমাকে, কেউ আছেন? মিমির চেঁচানো কাজে দিল না। তারা তাকে টেনে হিঁচড়ে গাড়িতে তুলল। অতঃপর মুখে রুমাল চেপে ধরল।
মিমি জ্ঞান হারালো। তার ব্যাগ সহ সবকিছু রাস্তায় পড়ে রইল। চিন্তিত হয়ে বসে আছেন মিসেস মুক্তা। মিমি এখনো বাড়িতে ফেরেনি। রিহা তাকে এক নাগাড়ে ফোন করে যাচ্ছে, কিন্তু কেউ তুলছে না। বাজতে বাজতে কেটে যাচ্ছে। রিহা বলল, আপু এখনো ফিরছে না কেন? আমি কি তানিয়া আপুকে কল দিয়ে দেখব, যদি কিছু জেনে থাকে? মিসেস মুক্তা জড়ানো গলায় বললেন, হ্যাঁ তাই দিয়ে দেখ। রিহা তানিয়াকে কল লাগায়। তানিয়া রিসিভ করে সহাস্যে বলল, কি হলো রিহু, এতদিন পর আমার কথা মনে পড়লো? রিহা তানিয়ার কথাকে পাত্তা না দিয়ে উত্তেজিত হয়ে বলল, আপু কি তোমার সাথে আছে তানিয়া আপু? তানিয়া অবাক হয়ে বলল, না, রিমু তো আমার সাথে নেই। তাছাড়া আজ তো ওর সাথে আমার কথাই হয়নি। রিয়া ফুপিয়ে ওঠে বলল, আপু বাড়ি ফেরেনি, অনেকবার কল দিয়েছি, কেউ ধরেনি। আমার আপু কোথায় গেল? তানিয়া দুশ্চিন্তায় পড়ে গেল। মিমি কাউকে না বলে কোথাও যাওয়ার মেয়ে নয়। তানিয়া রিহাকে বলল, তুমি চিন্তা করো না, আমি আসছি। তানিয়া ফোন কাটে দিয়ে তৎক্ষণাৎ মেঘকে নিয়ে বেরিয়ে পড়ল। মেঘ বাড়িতেই ছিল। মিমিদের বাড়িতে এসে দেখলো মিসেস মুক্তা ও রিহা কান্নাকাটি করছেন। তানিয়াকে দেখে তাদের কান্না যেন বেড়ে গেল। তানিয়া তাদের সামলাতে পারছে না। এরই মধ্যে মিসেস মুক্তা অসুস্থ হয়ে পড়লেন। তার প্রেশার ফল করেছে। মেঘ তাকে ধরে রুমে নিয়ে শুয়ে দিল। অতঃপর ডাক্তারকে কল দিয়ে আসতে বলল। তানিয়া কেঁদে উঠে তাকে বলল, মিমু কোথায় গেল মেঘ? তুমি যেখান থেকে পারো আমার মিমুকে এনে দাও। সে নিজের চোখ মুছে পাশে দাঁড়িয়ে থাকা কান্নারত রিহাকে আঁকলে নিল। তার চোখ মুছিয়ে সান্ত্বনা দিয়ে বলল, কাঁদছো কেন পাগলি? তোমার আপু ঠিক চলে আসবে, দেখো। আর তুমি কাঁদলে আন্টিকে কে দেখবে বলো? তুমি না শক্ত মেয়ে, কেঁদো না। তানিয়া বলছে ঠিকই, কিন্তু তার নিজেরই চোখ বারংবার ভিজে যাচ্ছে। মেঘ নিজেও অনেক চিন্তায় পড়ে গিয়েছে। ডাক্তার এসে মিসেস মুক্তাকে দেখে ঘুমের ইঞ্জেকশন দিলেন এবং তাকে চিন্তা করতে বারণ করলেন। চিন্তা করলে ইনি আরো অসুস্থ হয়ে পড়বেন। মেঘ কাইফকে কল করলো। কাইফ রিসিভ করে বলল, বল মেঘ, তুমি কোথায় ভাইয়া? আমি অফিসে। কেন, কি হয়েছে? মিমিকে খুঁজে পাওয়া যাচ্ছে না ভাইয়া, সে বাড়িতে ফেরেনি। যে 6টার মধ্যে চলে আসে এখন 9টা বাজতে চললো, এখনো আসেনি। কাইফের অভিব্যক্তি বোঝা গেল না। সে কল কেটে দিল। তার প্রায় 15 মিনিট পর কাইফ হাজির। যেখানে সময় লাগে আধ ঘন্টা, সেখানে কাইফ অর্ধ সময়ে চলে এসেছে। মেঘ বিস্ময়ে হা হয়ে আছে। কাইফ মিমির মায়ের কাছে গেল। সে বর্তমানে ঘুমিয়ে আছে। কাইফ তাকে আগে দেখেনি, এই প্রথম দেখলো, তাও এমন পরিস্থিতিতে। কাইফ হঠাৎ করে নিজের মায়ের কথা মনে পড়ে গেল। সে নিজেকে সামলে নিয়ে রিহা ও তানিয়াকে বলল, তোমরা চিন্তা করো না, মিস মিমিকে ঠিকই পাওয়া যাবে। তোমরা ওনার খেয়াল রেখো, আমরা তাকে খোঁজার চেষ্টা করছি। বলে সে মেঘকে নিয়ে পুলিশ স্টেশনে চলে গেল। পুলিশ 24 ঘন্টার হওয়ার আগে রিপোর্ট লিখতে চাইলেন না। কাইফ রাগারাগি করতে নিলে মেঘ তাকে ধরে বাইরে নিয়ে এলো। কাইফের মাথা খারাপ হয়ে যাচ্ছে। কোথায় গেল মিমি? কাইফ বুকের মধ্যে সূক্ষ্ম ব্যথা অনুভব করছে। সে মেঘকে বলল, মেঘ তুই চলে যা, ওখানে 3 জন একা আছে, ওদের দেখ গিয়ে। তুমি যাবে না ভাইয়া? হ্যাঁ, আমি একটু পরে আসছি, তুই গাড়ি নিয়ে চলে যা। কাইফ চোখ রাঙিয়ে বলল, আমি তোকে কোনো প্রশ্ন করতে বলিনি, যা বলেছি তাই কর। অজ্ঞতা মেঘ বাধ্য হয়ে গাড়ি নিয়ে চলে গেল। কাইফ সেদিকে তাকিয়ে নিজের গন্তব্যে পা বাড়ালো। ধীরে ধীরে জ্ঞান ফিরছে মিমির। সে পিট পিট করে চোখ মেলে অপরিচিত জায়গায় নিজেকে আবিষ্কার করলো। এটা কোনো পরিত্যক্ত জায়গা। সে খেয়াল করে দেখলো তার মতো অনেক মেয়ে এখানে আছে। সকলেরই তার মতো হাত পা বাঁধা। তারা গুনগুনিয়ে কেঁদে যাচ্ছে। মিমি বুঝলো যে সে পাচারকারী চক্রের হাতে পড়েছে। তার চোখ ভেঙে কান্না আসতে চাইল। তার কিছু হয়ে গেলে মা বোনের কি হবে? তাদের কে দেখবে? মিমি কান্না আটকাতে পারল না, কেঁদেই দিল। সাথে চিৎকার চেঁচামেচি শুরু করলো। পাহারা দেওয়া লোক এসে ধমকে উঠে বলল, এই মেয়ে চুপ, একদম চুপ করে থাক। মিমি কেঁদে কেঁদে বলল, ছেড়ে দিন আমাদের, ছেড়ে দিন। চুপ না হলে জানে মেরে ফেলবো শালি। মিমি তবুও থামে না। লোকটা তেড়ে এসে তাকে কষিয়ে থাপ্পড় মারে। ফলস্বরূপ সে হুমড়ি খেয়ে মেঝেতে পড়ে যায়। সেভাবেই কাঁদতে লাগে আর চেঁচায়। এর মধ্যে তাদের বস এসে হাজির। সে গম্ভীর কণ্ঠে বলল, কি হচ্ছে এখানে?
বস, মেয়েটা তখন থেকেই চেঁচিয়ে যাচ্ছে, এত করে থামতে বলছি থামেই না। বস ইশারা করে মিমিকে সোজা করে বসাতে বলল। লোকটি মিমিকে সোজা করে বসিয়ে দেয়। বস মিমিকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে, অবশ্যই তার নোংরা দৃষ্টিতে। মিমির নারী দেহ তার মনে ধরল। একবার যাকে তার মনে ধরে তাকে ভোগ না করা পর্যন্ত সে ছাড়ে না। সে বিশ্রী হেসে বলল, বাহ, মালটা তো জোস তেজও আছে দেখছি। একে আমার রুমে পাঠিয়ে দে। একে টেস্ট না করে পাচার করাটা বোকামি। যা নিয়ে যা। লোকটা মিমিকে টেনে হিঁচড়ে নিয়ে গেল। বস লোকটা আর কেউ নয়, রায়হান তালুকদার। অনেক আগে থেকে সে নারী পাচারকারীদের বস। এছাড়াও তার অনেক অনৈতিক কারবার আছে। মোবারক তালুকদার এখন মোটামুটি সুস্থ, তবে কিং এর ভয়ে তিনি চুপসে আছেন। মেয়েদের দিকে ভুলেও তাকাচ্ছেন না। প্রতিজ্ঞা করেছেন সব খারাপ কাজ ছেড়ে দেবে, তারপর হজ করতে যাবেন। কিং এর ভয় তাকে পুরোপুরি কাবু করে ফেলেছে। তিনি ছেলেকে বলেছিলেন, এইসব কাজ ছেড়ে দে রায়হান, কিং এর হাতে পড়লে বাঁচতে পারবি না, তোকে কেউ বাঁচাতে পারবে না, আমার কথা শোন। কে শোনে কার কথা? রায়হান তার কথা শোনেইনি, এমনই ভাব করেছিল। রায়হান দমে যাবার পাত্র নয়। সে তার কাজ ঠিকই চালিয়ে যাচ্ছে। এইসব কাজ করলে শুধু টাকা আর টাকা। হ্যাঁ, এত টাকা তো কোনো মূর্খই হাতছাড়া করে। রায়হান তো মূর্খ নয়। কিং সামনে আসলে সে ঠিক তাকে দেখে নেবে। সে কোনো কিং ফিংকে ভয় পায় না। সে মুখ বিকৃত করে বলল, আমার সামনে একবার আয় কিং। রায়হান তালুকদার তোকে দেখে নেবে। সকলে তোকে ভয় পেল, রায়হান তালুকদার তোকে ভয় পায় না। সে মেয়েগুলোর দিকে তাকিয়ে পুনরায় বিশ্রী হেসে চলে গেল। বর্তমানে তারা সমুদ্র বন্দরের আশেপাশে খুবই গোপন জায়গায় ঘাঁটি কেড়েছে, যেন পুলিশে ঘুণাক্ষরেও টের না পায়। ধরে নিয়ে আসা যে মেয়েকে তার ভালো লাগে তাকে সে ভোগ করে, অতঃপর তাকে পাচার করে দেয় বিদেশে। মিমির হাত পা খুলে একটা রুমের মধ্যে ফেলে রেখে গিয়েছে লোকটা। মিমি চারপাশে তাকায়। পরিষ্কার একটা রুম, একটা বিছনা সহ কিছু আসবাবপত্র। বলতে গেলে থাকার জন্য উপযোগী একটা রুম। এখানে তাহলে এদের বস থাকে? মিমি খুবই দুর্বল অনুভব করছে। এখন কটা বাজে? কতক্ষণ সে এখানে বন্দি আছে সে জানে না। আর কি কখনো পরিবারের সাথে দেখা হবে না? তার মা রিহা, তানি আর মিস্টার খান, তার সাথেও কি আর দেখা হবে না? তার গম্ভীর মুখের দর্শন কি আর পাওয়া হবে না? মিমি ফুপিয়ে কেঁদে ওঠে। পাগলের ন্যায় বের হবার চেষ্টা করে, কিন্তু বের হবার কোনো পথই খোলা নেই। মিমি হাল ছেড়ে দিয়ে বিছানায় বসে কাঁদতে থাকে। হুট করে দরজা খোলার শব্দ হয়। মিমি তাকিয়ে দেখে মুখে বিশ্রী হাসি নিয়ে রায়হান প্রবেশ করছে। দরজাটা পুনরায় বন্ধ করে দিয়েছে। তার নোংরা দৃষ্টি মিমির সর্বাঙ্গে বিচরণ করছে। মিমি ভয়ার্থক দৃষ্টিতে রায়হানের দিকে তাকালো। রায়হান তার দিকে এগিয়ে আসছে। মিমি আকুতি করলো, আমার সর্বনাশ করবেন না, দয়া করে ছেড়ে দিন আমাকে। রায়হান এগোতে এগোতে বলল, এই রায়হানের দৃষ্টি একবার যার দিকে পড়েছে, রায়হান তাকে ছাড়েনি সুন্দরী। তোমাকে ছাড়ার প্রশ্নই আসে না। রায়হান মিমির দিকে হাত বাড়াতে নিলেই সে সরে যায়। রায়হান এগোয়। মিমি চিৎকার করে ওঠে। রায়হান বিরক্ত হয়ে তার মুখ চেপে ধরে, দাঁতে দাঁত চেপে বলে, যা হচ্ছে চুপচাপ দেখে যা। এমনিতেও বাঁচতে পারবি না। কাল রাতেই তোদের সব কটাকে পাচার করে দেব। মিমি গায়ের সবটুকু শক্তি দিয়ে রায়হানকে ধাক্কা মারে। রায়হান ধপ করে বিছানায় পড়ে যায়। মিমি বিছানা থেকে নেমে দরজা ধাক্কাতে থাকে। কেউ আছেন? দরজাটা খুলে দিন প্লিজ। রায়হান পেছন থেকে তেড়ে এসে মিমির চুলের মুঠো করে ধরে। ব্যথায় মিমি কুকড়ে ওঠে। রায়হান তাকে নিজের দিকে ঘুরিয়ে ঠাটিয়ে থাপ্পড় মারে। মিমি হুমড়ি খেয়ে পড়ে যায়। ঠোঁট ফেটে ফিনকি দিয়ে রক্ত বের হয়। রায়হান পুনরায় আঘাত করে। দুর্বল মিমি নেতিয়ে পড়ে। রায়হান তার চুলের মুঠি ধরে হিসিয়ে বলল, খুব তেজ না তোর? আজ তো সব তেজ আমি ছুটাবো। মিমি প্রাণপণে ছাড়া পাবার চেষ্টা করে, কিন্তু পারে না। রায়হান তাকে বিছানায় ছুঁড়ে মারে। তার উপর ঝাঁপিয়ে পড়তে নিলেই বিকট শব্দে দরজা ভেঙে যায়। রায়হান পিছু ফিরে হতভম্ব হয়ে যায়। কালো পোশাকধারী একজন দাঁড়িয়ে আছে, মুখটা যার মুখোশে ঢাকা। রায়হান চমকিত কণ্ঠে আওড়ালো, কিং! কিং তার বুক বরাবর লাথি মারে। রায়হান ছিটকে দূরে গিয়ে পড়ে। কিং লাগাতার তাকে লাথি মারতে থাকে। হিংস্র কিং এর আঘাতে কাতরাতে থাকে রায়হান। কিং তার গাল চেপে ধরে বলল,
চুপ করে ছিলাম বলে কি ভেবেছিলি ছাড়া পেয়ে যাবি? কিংয়ের হাত থেকে ছাড়া পাওয়া এত সহজ? জানোয়ার। কিং তার নাক বরাবর ঘুষি মারে। অতঃপর তার লোকেদের ইশারা করে রায়হানকে নিয়ে যেতে বলে। তারা আধমরা রায়হানকে ধরে নিয়ে যায়। কিং আগে থেকেই খোঁজ পেয়েছিল নারী পাচারকারী চক্রের। আজ সে নিজের দলবল এনে হাতে নাতে ধরল। একটু পর পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে নেবে। কিং লম্বা শ্বাস নিয়ে বিছানায় পড়ে থাকা মিমির দিকে এগিয়ে গেল, তাকে ধরে বসল। মিমি নিভু নিভু চোখে এক পলক তাকে দেখে চোখ বন্ধ করে নিল। জ্ঞান হারালো সে। কিং তাকে বুকের মাঝে আঁকলে নিল। কিং প্রস্থান করার পরপরই পুলিশরা জায়গাটা ঘিরে ফেলল। প্রতিটি মেয়েকে নিজেদের বাড়িতে সুস্থভাবে পৌঁছে দিল। কেউ একজন পুলিশ ইন্সপেক্টরকে ইনফর্ম করেছিল, কিন্তু তার পরিচয় সম্পর্কে ইন্সপেক্টর অবগত নন। সকলে সেই অজ্ঞাত ব্যক্তির কাছে চিরঋণী। মিমি চোখ খুলে নিজেকে নিজের বাড়িতে নিজের রুমে আবিষ্কার করলো। হাত পুরো শরীর ব্যথা করছে। নড়তে গিয়ে হাতে ব্যথা অনুভব করলো। মৃদু শব্দে ব্যথাতুর আওয়াজ করলো। তার হাতে সেলাইন দেওয়া। তার আওয়াজে তৎক্ষণাৎ হুড়মুড় করে তানিয়া আর রিহা তাকে ঘিরে ধরল। তানিয়া প্রশ্ন করলো, কি হয়েছে মিমু? কোথায় ব্যথা করছে? বল আমাকে। পাশ থেকে রিহা বলল, আমাকে বলো আপু, ডাক্তারকে আসতে বলবো? আমি এখনই মেয়েকে ডাক্তার নিয়ে আসতে বলছি। মিমি দুর্বল কণ্ঠে বলল, ব্যস্ত হোস না তানি, আমি ঠিক আছি, একটু পানি খাবো, গলা শুকিয়ে গিয়েছে। তানিয়া থেকে আলতো করে তুলে পানি খাইয়ে দিল। মিমি বালিশে মাথা ঠেকিয়ে বলল, মা কোথায়? আন্টি তোকে এভাবে দেখে কাঁদছিলেন অনেক, তাই তাকে জোর করে ঘুম পাড়িয়ে দিয়েছি। মিমি স্বস্তির শ্বাস ফেলল। কিছু মনে পড়ার ভঙ্গি করে বলল, আমি এখানে কিভাবে এলাম তানি? আমাকে কে এনেছে? রিহা পাশ থেকে বলে উঠল, পুলিশে তোমাকে বাঁচিয়েছে আপু, সেখানে থেকে কাইব ভাইয়া তোমাকে নিয়ে এসেছে। মিমি কিছু বলল না। ঘুরন্ত ফ্যানের দিকে তাকিয়ে ভাবে তখন কে ছিল। পুলিশ যাওয়ার আগে ওখানে কেউ গিয়েছিল যে মিমিকে বাঁচিয়েছে, কিন্তু কে? মিমি তাকে দেখেনি। নিভু নিভু চোখে শুধু এইটুকু দেখেছিল যে তার মুখ একটা মুখোশ দিয়ে ঢাকা। তারপরে মিমির আর কিছু মনে নেই। তানিয়া সেদিনের মতো চলে গেল। মেঘ মিমির সাথে একবার কথা বলে তানিয়াকে নিয়ে চলে গেল, কিন্তু কায়েব মিমির সাথে দেখা করলো না। মিমি তাকে মনে মনে খুঁজছে, কিন্তু তার দেখা পায়নি। এতে তার কিঞ্চিত মন খারাপ হলেও সে তা গিলে ফেলল। সকাল সকাল বাইরে হইচই শুনে ঘুম ভেঙে গেল মিমি। সে উঠে দুর্বল শরীর টেনে নিয়ে বাইরে গেল। বসার ঘরে অনেক মানুষ ভিড় করেছে, অধিকাংশ তাদের প্রতিবেশী। হঠাৎ করেই তাদের বিষবাক্য শুনে মিমির হৃদয়ের সাথে কান জ্বলে উঠল। এই নষ্টা মেয়েকে কিভাবে ঘরে তুলতে পারলো মুক্তা? আমার মেয়ে হলে তার গলা টিপে মেরে ফেলতাম। এমন নোংরা মেয়ে আমাদের এলাকায় থাকতে দেব না। হয় তোমার মেয়ে দূর করো, নয়তো সপরিবারে এলাকা ত্যাগ করো। মিমি মূর্তির ন্যায় দাঁড়িয়ে আছে। মিসেস মুক্তা একপাশে দাঁড়িয়ে মুখে আঁচল গুজে কেঁদে যাচ্ছে। রিয়া মুখ শক্ত করে দাঁড়িয়ে আছে। তার হাতে ফোন, আর ফোনের ওপাশে তানিয়া রাগে ফুঁসছে। মিসেস মুক্তা তাদের অনুনয় বিনয় করলেন, আপনারা বিশ্বাস করুন, আমার মেয়ে কোনো খারাপ কাজ করেনি। সে সত্যিই বিপদে পড়েছিল। হ্যাঁ, মেয়ের দোষ থাকতে তো এখন এসব কথা বলবাই। আমরা কোনো কথা শুনছি না, যে কোনো একটা কথা মানতেই হবে। মিমির ইচ্ছে করল মরে যেতে। তাকে জঘন্য অপবাদ দিচ্ছে সকলে। তার বাবা বেঁচে থাকতে কি সুন্দর বাকবকুম করতো সকলে। বাবা মারা যাওয়ার পর থেকে তারা এক ঘরে হয়ে আছে। প্রতিবেশীরা ভুলেও খোঁজ খবর নিতে আসেনি, অথচ আজ দেখো একটা কথা শুনেছে তাই নিয়ে শোনাতে চলে এসেছে। মিমি কি করবে জানে না। সে মূর্তির ন্যায় দাঁড়িয়ে রইল, যেন সে জীবন্ত পুতুল। তন্মধ্যে একজন প্রস্তাব রাখলো, একটা কাজ করো মুক্তা, মেয়েকে বিয়ে দিয়ে দাও। পাত্র তো এখানেই উপস্থিত আছে। এই যে দোকানদার হাসেম আলী, সে তো মিমিকে কবে থেকেই পছন্দ করে। এখন মিমির প্রকৃতি শুনেও সে রাজি। হাসেম আলী তাদের এলাকার মুদির দোকানদার। তার নোংরা দৃষ্টি মিমির উপর পড়েছিল। সে মিমিকে তার তৃতীয় বউ বানাতে চায়। বয়স তার 50। সে মিমির দিকে তাকিয়ে লাল দাঁতের বিশ্রী হাসি দিল। মিসেস মুক্তা
আঁতকে উঠে বললেন, আমার মেয়ের জীবনটা নষ্ট হয়ে যাবে ভাবি, এমনটা করবেন না, আমি আপনাদের পায়ে পড়ি। কাজ হলো না। তাদের এক কথা, হয় হাসেম আলীর সাথে বিয়ে দাও, না হয় এলাকা ছেড়ে দূর হও। সকলকে অবাক করে দিয়ে মিমি বলে উঠল, আমি রাজি, আপনারা বিয়ের আয়োজন করুন। হাসেম আলী খুশিতে গদগদ হয়ে গেল। মিসেস মুক্তা বিস্ফোরিত চোখে মেয়ের দিকে তাকান। মিমি অনুভূতি শূন্য, তার মুখে কোনো ভাবের বহিঃপ্রকাশ ঘটছে না। পরিস্থিতির কাছে সে হার মেনে নিয়েছে। পাশাপাশি বসে আছে মিমি ও হাসেম আলী, তাদের সামনে বয়স্ক কাজী, তাদের ঘিরে আছে পাড়ার লোকেরা। মিমি যে অবস্থায় ছিল তেমনই আছে, শুধু মাথায় ওড়না দিয়ে ঘুমটা দেওয়া। হাসেম আলীর কথা হলো, সে দেরি করতে চায় না, সাজানো গোছানো দরকার নেই, সে বউ ঘরে তুলে নিজের মন মতো সাজাবে। মিমি পূর্বের ন্যায় অনুভূতিহীন ভাবে বসে আছে, তার চোখের পলক পর্যন্ত নড়ছে না। মিসেস মুক্তার নিজেকে খুবই অসহায় লাগছে। নিজের সামনে নিজের মেয়ের সর্বনাশ হতে দেখছেন তিনি, অথচ তার করার কিছুই নেই। রিহা বিয়ে আটকানোর জন্য চেঁচামেচি শুরু করেছিল। কিছু মহিলা মিলে তাকে রুমে বন্ধ করে রেখেছে। এক নাগাড়ে সে দরজা ধাক্কিয়ে যাচ্ছে, কিন্তু কেউ কর্ণপাত করলো না। ইতিমধ্যে কাজে বিয়ের কাজ শুরু করলো। হাসেম আলীকে কবুল বলতে বললে সে কবুল বলে দিল। সে তো এই দিনটারই অপেক্ষা করছিল, দেরি করার কোনো মানেই হয় না। কাজে এবার মিমিকে কবুল বলতে বলল। মিমি চুপ করে থাকে। হাসেম আলী তার কানে কানে বলল, কি গো, কবুল কও না কে? তাড়াতাড়ি কবুল কইয়া দাও, তাড়াতাড়ি তোমারে মোর ঘরে লইয়া যামু। হাসেম আলীর কথা শুনে মিমি গা গুলিয়ে ওঠে। সে মুখ খোলার আগে বিকট শব্দ হলো। সকলে হতবাক হয়ে তাকালো। দরজায় দাঁড়িয়ে আছে কায়েব, তার পায়ের কাছে পড়ে আছে ভাঙা ফুলদানি। অসম্ভব লাল তার মুখমণ্ডল, শক্ত চোয়াল। সে চেঁচিয়ে উঠল, বন্ধ করুন এই বিয়ে। পাড়া প্রতিবেশীরা কানাকানি শুরু করলো। হাসেম আলী দাঁড়িয়ে বলল, আপনি কেডা? বিয়া বন্ধ করুন কেন? প্রতিবেশীর এক মহিলা বলল, এ নিশ্চয়ই এই মেয়ের কোনো নাগর হবে, এর সাথেই কি রাত কাটিয়েছিল সেদিন। কায়েব ভয়ঙ্কর রেগে গেল। তানিয়া মেঘ তার পিছু পিছু আসছিল। তানিয়া মিমির পাশে যেয়ে বসলো। হাসেম আলী বিশ্রী ভাবে বলল, কেন রে, এক রাত মস্তি করো তোর স্বাদ মেটে নাই, এখন বিয়ে আটকাইতে চাস? মনে ধরছে নাকি খুব? কায়েব তার কলার চেপে ধরে লাগাতার দুঘা বসালো। দাঁতের দাঁত চেপে বলল, লজ্জা করে না মেয়ের বয়সী একটা মেয়েকে নিয়ে এমন বাজে মন্তব্য করতে? আর আপনাদেরও লজ্জা হওয়া উচিত। ছি। হাসেম আলী খ্যাপ করে উঠে বলল, আমার গায়ে হাত তুলিস শালা, তোর এত সাহস? এক মহিলা বলল, বাবা, এই নষ্টা মেয়ের জন্য এত দরদ? কে তুমি? হাসেম আলী বিয়ে করবে না তো এই মেয়েকে কে বিয়ে করবে? তুমি? কায়েব চেঁচিয়ে ওঠে, হ্যাঁ আমি বিয়ে করব। বলে সে মিমির পাশে বসে যেয়ে বসে। হাসেম আলী তেড়ে এসে বলল, না, আমি বিয়া করবো রে, তোর তো আজ মাইরেই ফেলামো। কায়েব মেঘকে উদ্দেশ্য করে বলল, মেঘ, পুলিশকে কল দে, দেখি আজ আমাকে কে আটকায়। সব কটাকে জেলের ঘানি নানিয়ে ছাড়বো। কায়েবের কথায় সকলে ভেজা বিড়ালের ন্যায় চুপসে গেল। হাসেম আলীও পিছু ঘুটে গেল। কায়েব বলল, বিয়ে পড়ানো শুরু করুন কাজী সাহেব। কাজে অজ্ঞতায় পুনরায় বিয়ে পড়ানো আরম্ভ করলো। মিমি এতক্ষণ নীরব দর্শকের ভূমিকা পালন করছিল। সবকিছু তার মাথার উপর দিয়ে যাচ্ছে। সে যেন এক ঘোরের মধ্যে আছে। ঘোরের মধ্যে থেকেই তার সাথে কায়েবের বিয়ে হয়ে গেল। সেটা আইনগতভাবেও হলো, আবার ধর্মীয় ভাবেও। বিয়ে শেষে কায়েব উঠে দাঁড়িয়ে সকলের উদ্দেশ্যে বলল, প্রতিবেশীদের উচিত বিপদে একে অপরের পাশে থাকা, তাদের সাহায্য করার সাহস দেয়া। কিন্তু আপনারা কি করলেন? এত বড় একটা অপবাদ একজন মেয়ের ঘাড়ে চাপিয়ে দিলেন। আজ যদি এই জায়গায় আপনাদের কারোর মেয়ে থাকতো তাহলে কি করতেন? নিশ্চয়ই এই ঘৃণিত কাজটা করতেন না। মিমির এই এলাকায় থাকা নিয়ে আপনাদের সমস্যা, তাই তো? ওকে, আজ থেকে মিমি এই এলাকায় তো দূরে থাক, এর আশেপাশেও আসবে না। এবার খুশি তো আপনারা? ছি। কারোর মুখে কোনো কথা নেই। সকলে এক এক করে মিমিদের বাড়ি থেকে বের হয়ে গেল। হাসেম আলী এত শখ করে বিয়ে করতে এসেছিল, সে খালি হাতেই ফিরে গেল। মিমিকে তার তৃতীয় বউ বানানো হলো না। মিসেস মুক্তা চোখে জল নিয়ে কায়েবের হাত মুঠোয় নিয়ে বলল, আমার মেয়ের জীবনটা নষ্ট হওয়া থেকে তুমি বাঁচিয়ে দিলে বাবা। তুমি আরো একবার ওকে বাঁচালে। তোমাকে ধন্যবাদ জানানোর কোনো ভাষাই আমার নেই।
কাহিব তার হাতের উপর হাত রেখে বলল, এভাবে বলবেন না। তুমি আমার মেয়েটাকে দেখে রেখো বাবা। আমার মেয়েটা বড্ড ভালো জানো তো, ওর বাবা ওকে খুব ভালোবাসতেন। তুমি ওর খেয়াল রেখো। আমি আপনাকে কথা দিচ্ছি ওনার কোনো অযত্ন হবে না, আপনি নিশ্চিন্তে থাকুন। দরজা ধাক্কানোর শব্দে তানিয়া দরজা খুলে দিল। রিহা লম্বা শ্বাস নিয়ে বলল, কোথায় হাসেমের বাচ্চা? ওকে তো আজ মেরেই ফেলবো। আমার আপুকে বিয়ে করবে? ওর সব শখ আমি ছুটিয়ে ছাড়বো। ওই বুড়ো কি আপুকে বিয়ে করে ফেলেছে? তানিয়া তাকে ধরে বলল, রিহা শান্ত হও, তোমার আপুর ওই হাসিম আলীর সাথে বিয়ে হয়নি। তাহলে? বিয়ে হয়েছে ওই যে ওনার সাথে, মেঘের বড় ভাই। সে কাইবকে দেখিয়ে দিল। রিহা শান্ত হলো। এই যাত্রায় তার আপুর জীবনটা রক্ষা পেল। সে কাইবের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করলো। কাইব মেঘকে তাড়া দিয়ে বলল, আমাদের এখন যেতে হবে মেঘ, আমরা তাহলে আসি আন্টি। মিসেস মুক্তা মেয়েকে বুকের মাঝে জড়িয়ে নিলে। মিমি এতক্ষণ বাদে নীরবে কেটে উঠল, মাকে শক্ত করে জড়িয়ে ধরল। মিসেস মুক্তারও চোখ ভিজে ওঠে। তিনি বললেন, ভালো হয়ে থাকবি মা, আজ থেকে ওরাই তোর সব, মনে রাখিস। কাইফ তোর স্বামী, সব সময় তার কথা শুনে চলবি। তিনিও রিহা মিলে মিমিকে গাড়ি পর্যন্ত এগিয়ে দেন। রিহা কাঁদলেও সে তার বোনের জন্য খুব খুশি। মেঘ কাইফ সামনে বসলো এবং তানিয়াও মিমি পিছনে। তারা বিদায় নিয়ে রওনা দিল নিজেদের গন্তব্যের উদ্দেশ্যে। পুরো রাস্তা তাদের কথা হলো না। তানিয়া মিমিকে আঁকলে নিয়ে বসে রইল। বাড়িতে এসে মেঘ মিসেস রীতা সহ সকলকে সবটা বুঝিয়ে দিল। তারা মোটেও অখুশি হলেন না। আফজল খান মিমির মাথায় সস্নেহে হাত বুলিয়ে দিয়ে বললেন, আজ থেকে এটা আমারও বাড়ি, আমার ছেলের বউ নয়, তুমি আমার মেয়ে হয়ে থাকবে। মিমি মন থেকে দোয়া করলেন। খুব খুশি হয়েছেন তিনি। যে ছেলের বিয়ের কথা শুনলে পালাই পালাই করতো, আজ সে নিজে থেকে বিয়ে করে এনেছে। এর থেকে ভালো আর কি হতে পারে? তাছাড়া মিমিকে দেখেই বুঝেছেন সেই পারবে তার রকচটা ছেলেকে সারা জীবনের জন্য সামলাতে। আজমল খানও মিমির সাথে কথা বলে দোয়া করলেন। অতঃপর তারা নিজেদের কক্ষে চলে গেলেন। মিসেস রীতা তানিয়াকে বললেন, তানিয়া যাও মিষ্টি নিয়ে এসো, আমার ঘরে নতুন বউ এসেছে, মিষ্টি মুখ না করলে হবে, যাও নিয়ে এসো। তানিয়া ছুটে চলে গেল মিষ্টি আনতে। তিনি মিমিকে সোফায় বসে নিজে তার পাশে বসলেন। বললেন, তুমি ঈশানী আর তানিয়ার মতোই আমার আরেক মেয়ে। আমার কাইফটা একটু রাগী, তুমি সামলাতে পারবে না তাকে, বলো? মিমি কোনো রকম মাথা নাড়িয়ে সম্মতি দিল যে সে পারবে। মনে তার বিষণ্ণতা ছেয়ে আছে। কাইফ তাদের বাড়িতে নামিয়ে দিয়ে চলে গিয়েছে। তার নাকি অফিসে কাজ আছে। মিমির ধারণা কাইফ কাজের বাহানা দিয়ে চলে গিয়েছে। তবে কি কাইফ মন থেকে বিয়েটা করেনি? তার ভাবনার মাঝেই তানিয়া মিষ্টি নিয়ে হাজির। মিসেস রীতা মিমিকে মিষ্টি খাইয়ে দিয়ে বললেন, সুখী হও, আজ থেকে এই বাড়ির বড় বউ তুমি। ধীরে ধীরে সকল দায়িত্ব নিজের কাঁধে তুলে নেবে। তানিয়া আর তুমি মিলে আমার সংসার সামলাবে। তানিয়া, মিমিকে কাইফের রুমে নিয়ে যাও, ওর একটু বিশ্রামের প্রয়োজন। তানিয়া সম্মতি দিয়ে মিমিকে নিয়ে উপরে চলে গেল। মিসেস রীতা স্বস্তি পেলেন। কাইফকে নিয়ে তার বড় চিন্তা ছিল। এখন থেকে তিনি চিন্তামুক্ত থাকতে পারবেন। এখন মিমি কাইফের বউ হয়ে এসেছে। সে নিঃসন্দেহে কাইফের জন্য যোগ্য জীবন সঙ্গী। শুধু কাইফের রাগ সহ্য করতে পারলেই হয়। তিনি মনে মনে তাদের সুখী জীবনের জন্য দোয়া করলেন। তানিয়া মিমিকে নিয়ে কাইফের রুমে গেল। মিমি এই প্রথম কাইফের রুমে এসেছে। সে চারপাশে তাকিয়ে দেখে কাইফের রুমটা সাদা রঙের। বিশাল রুম, দামি আসবাবপত্রে সজ্জিত। রুমে রয়েছে বিশাল এক বিছানা। বিছানার অপর পাশে দেওয়াল ঘেঁষে রয়েছে 3 সেটের সোফা। তার সামনে আছে টি টেবিল। সোফার পেছনে রয়েছে কাইফের গম্ভীর মুখের বড় একটা ছবি। এক পাশে কাপড় রাখার বিশাল ওয়ার্ড্রোব, অ্যাটাচ ওয়াশরুম এবং তার পাশেই বড় আয়না। রুমের সাথে ব্যালকনিও আছে। তানিয়া মিমিকে নিয়ে সোফাতে বসে। তানিয়া এতক্ষণ চুপ করেছিল, এখন সে উল্লাসে ফেটে পড়ল। মিমিকে জাপটে ধরে বলল, মিমু মিমু মিমু, আমি যে কি খুশি হয়েছি তোকে আর কি বলবো, তোকে বলে বোঝাতে পারবো না ইয়ার। তুই আমার চা হয়ে এ বাড়িতে আসবি তা আমি কখনো ভাবতেও পারিনি। ইস, আমার যে কি আনন্দ হচ্ছে, এবার থেকে আমরা একসাথে থাকবো। কিন্তু তুই আমার থেকে সম্পর্কের দিক বড় হয়ে গেলি, তাই কি সমস্যা নেই। আমরা তো
জিগরি দোস্ত। মিমি কিছু বলে না, চুপচাপ তানিয়ার কথা শোনে। তার মাথায় এখনো কাইপের কথা ঘুরছে। তার মনে হচ্ছে কাইপ এই বিয়েতে খুশি নয়, সে শুধুমাত্র মিমির জীবন বাঁচানোর জন্য তাকে বিয়েটা করেছে। তানিয়া আবারও বলল, জানিস মিমু, যখন আমি তোর বিয়ের কথা শুনলাম না ওই বুড়োর সাথে 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 মেঘকে জানালাম, আর আমরা বের হচ্ছিলাম। ভাইয়া ভাগ্যক্রমে বাড়িতেই ছিলেন। আমরা কোথায় যাচ্ছি শুনলে আমরা সবটা বললাম। তিনি 2 মিনিটে রেডি হয়ে আমাদের সাথে বেরিয়ে পড়লেন। তারপর থেকে তুই সব জানিস। মিমি শুনল। তানিয়া আরো অনেকক্ষণ নিজের মতো কথা বলে গেল। মিমি শুনে গেল, টু শব্দ করল না। তার ক্লান্ত লাগছে, খুবই ক্লান্ত। রাতে খাওয়া দাওয়া শেষে রুমে এসেছে মিমি। দুপুরে খাওয়ার পর সে অনেকক্ষণ ঘুমিয়েছে। এখন আর ঘুম আসছে না। কাইফ সেই যে গিয়েছে, এখনো বাড়িতে আসেনি। মিমি ব্যালকনির দিকে এগিয়ে গেল। ব্যালকনিটা যথেষ্ট বড়। এখানে 2-1টা ছিটের সোফা ও টেবিলে রাখা। মিমি রেলিং ধরে আকাশের দিকে তাকায়। মিটি মিটি তারা জ্বলজ্বল করছে আকাশে। মিমি উদাস মনে সেদিকে চেয়ে রইল। রাত 11টার সময় বাড়িতে ফিরল কাইফ। সারাদিন সে খুবই ব্যস্ত ছিল। সে নিজের মতো সিঁড়ি বেয়ে নিজের রুমে চলে গেল। সেখানে গিয়ে লম্বা একটা শাওয়ার নিল। অতঃপর ড্রেস চেঞ্জ করে একটা টি শার্ট ও ট্রাউজার পরে ব্যালকনিতে গেল। ব্যালকনিতে পা রাখতে কাইফ হকচকিয়ে গেল। সে মিমির কথা প্রায় ভুলে গিয়েছিল যে এখন তার বউ আছে। বিষয়টা বড়ই অদ্ভুত। মিমি রেলিং ঘেঁষে কাইফের দিকে পেছন ঘুরে দাঁড়িয়ে আছে। কাইফ একটু এগিয়ে গিয়ে গলা খাকারি দিয়ে তার দৃষ্টি আকর্ষণের চেষ্টা করলো। এতে সে সফল হলো। মিমি তার দিকে ঘুরে তাকিয়েছে, নিষ্প্রাণ তার দৃষ্টি। কাইফ কি বলবে খুঁজে না পেয়ে জিজ্ঞেস করলো, কি করছেন এখানে? খেয়েছেন রাতে? মিমি কিছুক্ষণ তাকিয়ে থেকে জবাব দিল, হ্যাঁ, আপনি খেয়েছেন? আমি বাইরে থেকে খেয়ে এসেছি। আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন? রুমে গিয়ে ঘুমিয়ে পড়ুন। আপনি আমাকে বিয়ে করেছেন কেন মিস্টার খান? কাইফের দৃষ্টি তীক্ষ্ণ হয়। সে এখন এসব বিষয়ে একদমই কথা বলতে চাইছে না। সে মিমির দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলে উঠল, এখন এসব কথা থাক, আপনাকে আমি ঘুমাতে যেতে বলেছি। আমি জানি আপনি বাধ্য হয়ে আমাকে বিয়ে করেছেন, তার জন্য আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ। তবে আমি চাকরিটা করে যেতে চাই, যাতে মা আর বোনকে সাহায্য করতে পারি। অবশ্যই করবেন, আমার কোনো আপত্তি নেই। মিমি আর কিছু বলে না। সে নিঃশব্দে রুমে যায়। মনে মনে ভাবে কাইফ তো বাধ্য হয়ে তাকে বিয়ে করেছে, তাহলে কাইফের কোনো জিনিসের প্রতি তার অধিকার নেই। সুতরাং বিছানাতে ঘুমানো উচিত হবে না। সে সোফায় গিয়ে গুটি গুটি মেরে শুয়ে পড়ল। হুট করে তার খুব কান্না পায়। কেন তার সাথে এমনটা হলো? একটা বুড়ো লোক তাকে বিয়ে করে নিয়ে যাচ্ছিল, আর এখন এমন এক লোকের সাথে বিয়ে হয়েছে যে তাকে চাই না। মিমির মনে হচ্ছে হাসেম আলীর সাথে বিয়ে হওয়াটাই ভালো ছিল, অন্তত সে তাকে চাইতো। মিমি কাঁদতে কাঁদতে একসময় ঘুমিয়ে পড়ে। প্রায় অনেকক্ষণ পর কাইফ রুমে আসে এবং সোফাতে ঘুমন্ত মিমিকে আবিষ্কার করে। কাইফ বুঝলো না এত বড় একটা বিছানা থাকতেও মিমি সোফাতে ঘুমিয়েছে কেন। সে একটা দীর্ঘশ্বাস ফেলে। অতবার মিমিকে পাজাকোলা করে বিছানায় শুয়ে দেয়। নিজেও তার থেকে দূরত্ব নিয়ে শুয়ে পড়ে। ক্লান্ত সে। এখন তার একটা শান্তিপূর্ণ ঘুমের দরকার। সে ঘুমানোর উদ্দেশ্যে নিজের চোখ বন্ধ করে নেয়। সকালের মিষ্টি রোদ চোখে পড়ায় ঘুম ভেঙে গেল কাইফের। সে নিজের বুকের উপর ভারী অনুভব করে। তাকিয়ে দেখে মিমি তার বুকের উপর ছোট্ট বিড়াল ছানার ন্যায় ঘুমিয়ে আছে। কাইফ নিজের অজান্তেই ঠোঁট বাঁকিয়ে হাসে। মিমির মুখের উপর থেকে এক গোছা চুল সরিয়ে দেয়। মিমির চোখেও আলো পড়ার ন্যায় সে নড়ে চড়ে ওঠে। কাইফ ভরকে গিয়ে পুনরায় চোখ বন্ধ করে ঘুমানোর ভান ধরে শুয়ে থাকে। মিমি পিট পিট করে চোখ মেলে নিজেকে কাইফের বুকের উপর আবিষ্কার করে। মস্তিষ্কের ব্যাপারটা খেলতেই তার ঘুম পুরোপুরি উড়ে গেল। মিমি বিস্ময় হতবাক হয়ে তৎক্ষণাৎ সরে গেল। সে কিভাবে বিছানায় আসলো? সে তো সোফায় ঘুমিয়েছিল। মিমি কাইফকে ডাকলো, মিস্টার খান। কাইফের হেলদোল নেই। সে চোখ শক্ত করে বন্ধ করে আছে। মিমি নিজের মতো বক বক করে, আমি বিছানায় কিভাবে আসলাম? আমি তো সোফাতে ছিলাম। হায় আল্লাহ, উনি যদি আমাকে ওনার বিছানায় দেখেন, না জানি কি করবেন। আমার তো ঘুমের মধ্যে হাঁটার রোগ নেই, তাহলে আমি কিভাবে এখানে আসলাম? বিছানায় এসেছি ভালো কথা, কিন্তু একেবারে ওনার বুকের উপর। ছি! মিমি খুব লজ্জা পায়। সে তড়িঘড়ি করে বিছানা থেকে নেমে ওয়াশরুমে প্রবেশ করে। মিমি ওয়াশরুমে ঢোকার পর কাইফ চোখ মেলে তাকায়।
মিমির বোকা বোকা কথাগুলো তার কানে এসেছে। সে ঠোঁট কামড়ে হাসে। সকলে টেবিলে ব্রেকফাস্ট করার উদ্দেশ্যে একত্রিত হয়েছে। মিসেস রিতা সকলকে সার্ভ করে দিচ্ছেন। তাকে সাহায্য করছে তানিয়া এবং মিমি। তিনি মানা করলেও তারা শোনেনি। সার্ভ করা শেষে তারা নিজেও বসে পড়ল যার যার স্বামীর পাশে। খেতে আফজল খান কায়েবকে উদ্দেশ্য করে বললেন, তোমাদের বিয়ে কেমন পরিস্থিতি হয়েছে আমরা জানি, কিন্তু বিয়ে মানেই বিয়ে। আমরা কেউই এই পবিত্র সম্পর্ককে অস্বীকার করতে পারবো না। আমি চাচ্ছিলাম তোমাদের বউ ভাতের অনুষ্ঠানটা বড় করে করতে, তাতে সবাই তোমাদের বিষয়টা জেনেও যাবে। তোমাদের কি মতামত? কায়েব চোখ তুলে বাবার দিকে তাকিয়ে বলল, আমি এখন এসব কিছুই করতে চাচ্ছি না বাবা, আর না কাউকে বিয়ের ব্যাপারটা জানাতে চাই। সকলে অবাক হলো। মিমি মনে মনে শিওর হলো যে কায়েব মন থেকে তাকে গ্রহণ করেনি। আফজল খান বললেন, কিন্তু কেন? আজ না হয় কাল তো সবাই বিয়ের ব্যাপারটা জেনেই যাবে, তাই না? হ্যাঁ, কিন্তু আমি এই মুহূর্তে কোনো অনুষ্ঠান করতে চাচ্ছি না। আমি খুবই ব্যস্ত আছি একটা প্রজেক্ট নিয়ে। প্রজেক্টের কাজ শেষ হলে তারপর অনুষ্ঠানের কথা ভেবে দেখব। আফজল খান কায়েবের সমস্যার দিক বিবেচনা করে বললেন, আচ্ছা বেশ, তুমি যেটা চাও তেমন হবে। কেউ আর টু শব্দটি করল না। মিমি নিজের মন মতো ভেবে চলেছে। তার মতে সবকিছু শুধুমাত্র কায়েবের বাহানা। কায়েব খাওয়া শেষে বলল, ছোট মা, মিমি আগের মতোই অফিস কন্টিনিউ করতে চান, তো উনি আজ থেকেই অফিসে জয়েন করবেন। মিসেস রিতা সম্মতি দিয়ে বললেন, হ্যাঁ, কিন্তু গতকালই বিয়ে হলো আর আজই অফিস। হ্যাঁ, আজ থেকে অফিসে যেতে হবে। কাজের ক্ষেত্রে আমি কোনো হেলাফেলা পছন্দ করব না। বলে সে গটগটি হেঁটে প্রস্থান করলো। উপস্থিত সকলে দীর্ঘশ্বাস ফেলে। মিমি তাদের দিকে তাকিয়ে মলিন হেসে বেরিয়ে গেল। সে বাইরে গিয়ে দেখে কায়েব সহ তার গাড়ি হাওয়া, টিকি পর্যন্ত দেখা যাচ্ছে না। মিমি ভেবেছিল কায়েব তাকে হয়তো তার সাথে নিয়ে যাবে, হয়তো একটু লিফট দেবে, কিন্তু কায়েব তার ভাবনার মুখে কালি লাগিয়ে চলে গেল। মিমি লম্বা লম্বা শ্বাস টেনে রিক্সা নিয়ে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয়। মেঘাচ্ছন্ন আকাশ, সূর্যটা মেঘের আড়ালে ঢাকা পড়েছে। রিহার কলেজ মাত্রই ছুটি হলো। সে রাস্তার এক পাশ দিয়ে হেঁটে যাচ্ছে। আশেপাশের কোনো দিকে খেয়াল নেই তার, যেন কোনো গম্ভীর চিন্তায় মগ্ন। হঠাৎ হাতে কারো ছোঁয়া পেয়ে থেমে গেল সে। পিছু ফিরে সে পরিপাটি সিফাতকে আবিষ্কার করলো। মুখে তার হাসির রেখা। সে নিজের চোখ থেকে সানগ্লাসটা খুলে বলল, কোন ভাবনায় মগ্ন ছিলে পিচি? কখন থেকে ডাকছি শুনতেই পাচ্ছ না? রিহার হাত এখনো তার হাতের মুঠোয়। রিহা নিজের হাত ছাড়িয়ে নিল, কোনো কথা বলল না। পিচ্ছি বলার পরও রিহার মৌনতা দেখে সিফাত অবাক হলো। ভুরু কুঁচকে বলল, তোমার কি মন খারাপ? কি হয়েছে? রিহা মুখ ঘুরিয়ে বলল, কিছু না। বলে সে হাঁটা ধরল। সিফাত এগিয়ে গিয়ে পুনরায় তার হাত চেপে ধরল। কিঞ্চিত রাগ দেখিয়ে বলল, আশ্চর্য, এমন করছো কেন? আমি কিছু জিজ্ঞেস করছি তো, এভাবে চলে যাচ্ছ কেন? কয়েকদিন ধরে রিহার মেজাজ একদমই ভালো নেই। আর আপুর হঠাৎ বিয়ে হয়ে যাওয়া, কত ঝামেলা। তার উপর আজ নিজের বেস্ট ফ্রেন্ডের সাথে ঝগড়া করেছে, তাও আবার সিফাতকে নিয়ে। কলেজ যাওয়ার সময় তারা সিফাতকে দেখেছিল, সে বাইকে করে কোথাও যাচ্ছিল। সিফাত অবশ্য রিহাকে দেখেনি। কলেজে গিয়ে তার বেস্ট ফ্রেন্ড বলেছে সিফাত নাকি খুব সুন্দর আর হ্যান্ডসাম, তাকে লাইন মারারও পরিকল্পনা করছিল। এই শুনে হুট করে রিহার মাথা গরম হয়ে গেল। সিফাতের নামে এসব শুনে সে কেন রেগে গেল তা সে জানে না। পায়ে পা লাগিয়ে ঝগড়া করেছে সে। কেন সিফাতের নামে ওসব বলল? যখন তার বেস্ট ফ্রেন্ড জিজ্ঞাসা করেছিল সে সিফাতকে নিয়ে কথা বললে তার কি যায় আসে, রিহা তখন কিছু বলতে পারেনি। সে চুপ করেছিল। কি বলতো সে? সিফাত তার কে? কেউ না। তাহলে সে রেগে গেল কেন? এইসব ঘটনা নিয়ে রিহার মন মেজাজ প্রচুর খারাপ। সিফাতকে এই মুহূর্তে তার সহ্য হচ্ছে না। অজানা এক অনুভূতিতে সে অতিষ্ঠ হয়ে উঠেছে। সে বুঝতে পারে না সিফাত আশেপাশে থাকলেই কেন তার হার্টবিট বেড়ে যায়, কেমন যেন অস্বস্তি হয়। সিফাতের দিকে তাকিয়ে থাকতে ইচ্ছে করে। এমনটা সেই বাচ্চাটার অ্যাক্সিডেন্টের পর থেকে শুরু হয়েছে। সেই অ্যাক্সিডেন্টের পর সিফাতের সাথে তার অনেকবার দেখা হয়েছে। যতবার দেখা হয়েছে ততবার এমন অদ্ভুত অনুভূতির শিকার হয়েছে সে। সিফাত পুনরায় বলল, কি হলো, কথা বলছো না কেন? রিহা তার হাত ছাড়া দিয়ে ছাড়িয়ে নিল। সিফাত দ্বিগুণ অবাক হয়ে গেল।
রিহা ঝাঁঝালো কণ্ঠে বলল, এভাবে রাস্তাঘাটে একটা মেয়ের হাত ধরতে লজ্জা করে না? কিছু বলি না বলে যা খুশি তাই করবেন, নিজের সীমানায় থাকুন। আর এভাবে আমার পিছনে পড়ে আছেন কেন? কি উদ্দেশ্য আপনার? কখনো যেন আমার পিছনে আসবেন না। যদি আসেন তো আমার থেকে খারাপ আর কেউ হবে না। শিফাতের জন্য আজ অবাক হওয়ার দিন। রিহা তার সাথে এভাবে কেন কথা বলছে? সে কণ্ঠস্বর নরম করে বলল, কি হয়েছে আমাকে বলো, তুমি এভাবে কথা বলছো কেন? রেগে আছো আমার উপর? বলো কি করছি আমি? রিহা মুখ ঘুরিয়ে শক্ত কণ্ঠে বলল, আমি আপনাকে সহ্য করতে পারছি না, চলে যান আপনি। আর কখনো আমাকে আপনার মুখ দেখাবেন না। বলেই সে লম্বা লম্বা পা ফেলে এগিয়ে গেল। আজ রিহা যদি শান্ত মস্তিষ্কে থাকতো তাহলে হয়তো বুঝতে পারতো কি ভুলটাই না সে করেছে। শিফাত রিহার এমন আচরণে খুব কষ্ট পেল। সে ভেবেছিল আজ রিয়াকে সুন্দর একটা জায়গায় নিয়ে যাবে এবং তাকে নিজের মনের কথা বলবে। বলবে যে সে একটা পিচ্চিকে ভালোবেসে ফেলেছে। কিভাবে সে জানে না, কিন্তু সে ভালোবাসে, খুব ভালোবাসে। তার বলা হলো না। তার আগে রিহা কথার বাণে তাকে ক্ষত বিক্ষত করে দিয়ে চলে গেল। সিফাতের বুক ভারী হয়ে এলো, চোখ প্রচন্ড জ্বলতে শুরু করলো। সে তৎক্ষণাৎ গাড়ি নিয়ে অজানা গন্তব্যে ছুটে গেল। আজ মিমি নিশানকে পড়াতে এসেছে, কাইফও এসেছে, তবে বরাবরের মতোই আলাদা। তাদের গন্তব্য এক হলেও তারা একসাথে যাতায়াত করে না। কাইফ নিজের মতো গাড়ি নিয়ে যায় আর মিমি যায় রিকশায়। ঈশানী কাইফের সামনে সোফায় বসে কাইফকে পর্যবেক্ষণ করছে। কাইফ মনোযোগ দিয়ে ল্যাপটপে কাজ করে যাচ্ছে। সে ঈশানীর দিকে এক পলক তাকিয়ে বলল, কি হয়েছে? এভাবে তাকিয়ে আছিস কেন? কিছু বলার থাকলে বলে ফেল। ঈশানী নড়ে চড়ে বসে বলল, মিমি আর তোমার মধ্যে কি সব ঠিক আছে ভাইয়া? কাইফ ভুরু কুঁচকে বলল, আর তোর এমন প্রশ্নের কারণ কি? আহা বলো না ভাইয়া। হ্যাঁ, সব ঠিক আছে। কেমন ঠিক তো দেখতেই পাচ্ছি। তুমিও তো এখানে এলে, তাহলে মিমিকে তোমার সাথে কেন আনলে না? মিমি আলাদা রিকশায় করে এলো কেন? কাইফ কিছুক্ষণ চুপ করে রইল, অতঃপর বলল, আমার কাজ ছিল, তাই আমি ওকে নিয়ে আসতে পারিনি। আর তুই এত কথা না বলে যা, আমার জন্য কফি নিয়ে আয়। বলা বাহুল্য, বিয়ের পর থেকে অদ্ভুতভাবে কাইফ মিমিকে আর আপনি করে বলতে পারে না। তার মুখ থেকে আপনা আপনি তুমি বের হয়। সে যখন প্রথম তুমি করে বলেছিল তখন মিমি ড্যাব ড্যাব করে তাকিয়েছিল। তা দেখে কাইফের খুব হাসি আসছিল, কিন্তু কাইফ হাসেনি। ঈশানী কিছু না বলে উঠে গেল। তার ভাই না বললেও সে বুঝতে পারে যে তাদের মধ্যে কিছুই ঠিক নেই। তারা নামের স্বামী স্ত্রী হলেও তাদের মধ্যে কোনো স্বামী স্ত্রীর সম্পর্ক নেই। একদিন না একদিন তো সব ঠিক হবে ভেবেই সে দীর্ঘশ্বাস ফেলে। মিমি গালে হাত দিয়ে বসে আছে। তার সামনে বসে নিশান অ আ লিখছে। নিশান অনেক কিছুই শিখেছে, আর তা শেখাতে যেয়ে মিমির বেগ পোয়াতে হয়েছে। মিমি বসে বসে চিন্তা করছে সে রোজ সোফাতে ঘুমায়, কিন্তু ঘুম থেকে যখন ওঠে তখন সে বিছানায় থাকে। বিছানায় থাকলেও না হয় মানা যায়, তবে একেবারে কাইফের বুকের উপর থাকলে সেটা কিভাবে মানা সম্ভব? ভাগ্যিস তার ঘুম কাইফের আগে ভাঙে, নাহলে সে কি লজ্জায় না পড়তো। কাইফের বাড়িতে আসার পর থেকেই তার ঘুমের মধ্যে হাঁটার অভ্যাস হয়েছে। ঘুমের মধ্যে কখন যে কাইফের বুকের মধ্যে ঝাঁপিয়ে পড়ে তা সে নিজেই জানে না। মিমি পারে না কেঁদে গড়াগড়ি দিতে। কাইফ যদি কোনোদিন দেখে ফেলে তাহলে কি ভাববে? তাকে তো ছ্যাঁচড়া ভাববে। তার ভাবনার মাঝেই নিশান বলে উঠল, রসমালাই, এই দেখো আমার লেখা শেষ। মিমি নিশানের খাতাটা হাতে নিল। দেখলো নিশান বেশ ভালো লিখেছে, তবে অয়ের জায়গায় ত আর আয়ের জায়গায় অ লিখেছে। মিমি তাকে ভালো করে দেখিয়ে দিল, অতঃপর মনে দুঃখ বলে উঠল, জানো নিশান, তোমার বড় মামাটা 1 নম্বরের নির্দয় লোক, খুব পচা লোক একটা। নিশান বরাবরের মতোই কিছু বুঝল না। মিমি নিজের মতো বলতেই থাকলো, আরে বাবা, একই বাড়িতে তো থাকি, একই অফিসে যাই, তাহলে আমাকে তার সাথে করে একটু নিয়ে যেতে কি হয়? আমাকে একটু ড্রপ করে দিলে তার কি মান ইজ্জত সব চলে যাবে? নাকি তার গাড়িতে বেশি পেট্রোল লাগবে? নিজে তো আরাম করে নিজের মতো চলে যাবে, রিক্সা করে যেতে যেতে আমার দেরি হয়ে যাবে, আর সে আনন্দের সাথে আমাকে ঝাড়ি দেবে। আমাকে ঝাড়ি দিতে তার এত ভালো লাগে কেন? আমি বুঝি না। আদিল স্যারের সাথে কথা বললেও ঝাড়ি দেবে, মানে আমাকে সে পেয়েছেটা কি? নিশান সবকিছু শুধু গিলল। মিমি আবারও বলল, বুঝলে নিশান, তোমার বড় মামা আস্তে একটা বাজে অসভ্য লোক।
নিজের মনের মধ্যে চেপে রাখা কথাগুলো সব বলে মিমির নিজেকে হালকা লাগলো। সে এত কথা নিজের মধ্যে চেপে রেখেছিল, কাকেই বা বলতো? তানিয়াকে বললে সে ছোট মাকে জানিয়ে দিত, আর সবাই জেনে যেত যে তাদের সম্পর্ক স্বাভাবিক নয়। তাই সে এসব কথা কাউকে বলতে পারেনি, এমনকি নিজের বেস্ট ফ্রেন্ড তানিয়াকেও না। হুট করে মিমি নিজের জ্ঞানে ফিরল। সে চোখ বড় বড় করে নিজের মুখ দু হাতে চেপে ধরলো। সে কার সামনে কি বলে ফেলেছে? নিশান তো পেটের মধ্যে কিচ্ছু রাখবে না। এখন কি হবে? সে নিশানকে আটকাতে যেয়ে দেখে নিশান রুমে নেই, সে হাওয়া। মিমি ছুটে বাইরে গেল, যে দেখলো সে বড্ড দেরি করে ফেলেছে। ইতিমধ্যে নিশান কাইফের কোলে বসে সুন্দর করে সব কথা বলে ফেলেছে, তাও আবার হুবহু, কোনো দাড়ি কমার ভুল হবে না। শেষে মিমি শুনতে পেল নিশান বলছে, তারপর রসমালাই কি বলেছে জানো? বলেছে, নিশান তোমার মামা আসতে একটা বাজে অসভ্য লোক। ব্যাস, কাইফ তীক্ষ্ণ দৃষ্টি ফেললো এক কোণে দাঁড়িয়ে থাকা মিমির ওপর। মিমি ভয়ে কাছমাছু হয়ে নিশানের দিকে ছল ছল নয়নে হাসি মাখা বদনে তাকালো। মনে মনে প্রতিজ্ঞা করলো, মনে কথা চেপে রেখে পটল তুললেও তোর সামনে আর কিচ্ছু বলবো না বাপ। তুই আমার এই কদিনে যে বাসগুলো দিলি, এমন বাস আমি আমার সারা জীবনে খাইনি। পিন পতন নীরবতা, শুধুমাত্র নিঃশব্দের শব্দ শোনা যাচ্ছে। কাইফ গম্ভীর হয়ে তাকিয়ে আছে মিমির দিকে, আর মিমি এক পাশে জড়ো সড়ো হয়ে দাঁড়িয়ে আছে, মাথা নিচু তার। কাইফের তীক্ষ্ণ দৃষ্টিতে দৃষ্টি মেলাবার ক্ষমতা তার নেই। তারা বর্তমানে তাদের রুম অর্থাৎ কাইফের রুমে অবস্থান করেছে। বাইরে থেকে এখনো ফ্রেশ হওয়া হয়নি। ঈশানীর ফ্ল্যাট থেকে আসতে রাত হয়ে গিয়েছিল। মিমি ভেবেছিল একাই চলে আসবে, কিন্তু কাইফ বিনা বাক্যে মিমির সামনে গাড়ির দরজা খুলেছিল, যার অর্থ আজ মিমিকে কাইফের সাথে ফিরতে হবে। অজ্ঞতা তারা একসাথেই ফিরেছে। বাড়িতে ফেরার পর মিমি চুপচাপ তানিয়ার কাছে কেটে পড়তে চেয়েছিল, কিন্তু এর মাঝে বড় একটা কিন্তু আছে। কিন্তু কাইফ তার পালানোর আগেই তার হাত খপ করে ধরে সোজা রুমে এনে ছেড়েছে। নিশানের বোমা ফাটানোর পর থেকে কাইফ গম্ভীর হয়ে আছে। ভয়ে মিমির বুক কাঁপছে, মনে হচ্ছে এই বুঝি কাইফ রেগে তাকে দুঘা বসিয়ে দেবে। কাইফ তখন থেকে সোফায় বসে তার দিকে তাকিয়ে আছে তো আছে, কিছু বলছেও না, কিছু করছেও না। মিমি মনে হলো এভাবে এক নাগারে তাকিয়ে থাকার চেয়ে কাইফ তাকে কয়েক ঝাড়ি দিক, তবু এমন তীক্ষ্ণ দৃষ্টি তাকিয়ে না থাকুক। এতক্ষণ কাইফ নিজের মুখ খুলে গম্ভীর কণ্ঠে বলে উঠল, আমি যেন কি কেমন লোক? কাইফের কণ্ঠে মিমি ঈষৎ কেঁপে উঠল, বুকের মধ্যে ধরাস করে উঠল, কাঁপা কাঁপা কণ্ঠে বলল, মিস্টার খান, আমি কিছু বলিনি। নিশান ছোট মানুষ, কি থেকে কি বলেছে। মিমি কাইফকে মিস্টার খান বলে ডাকে। অফিসেও মাঝে মধ্যে স্যার বলতে গিয়ে মিস্টার খান বলে ফেলে, আবার পরবর্তীতে শুধরে নেয়। আসলে সে কাইফকে মিস্টার খান বলতে বেশি পছন্দ করে, কেন সে জানে না, কিন্তু পছন্দ করে। কাইফ পুনরায় গম্ভীর কণ্ঠে বলল, নিশান কখনো মিথ্যা বলে না। তুমি দেখছি নিজেকে বাঁচাতে চেয়ে নিশানকে ফাঁসিয়ে দিচ্ছ। তুমি কি নিশানের মতো বাচ্চা? বেচারা মিমি, কি করবে সে? এখন হাজার বললেও কাইফের থেকে সে বাঁচতে পারবে না। নিশানের ঘাড়ে দোষ চাপিয়েও লাভ নেই, কিন্তু এখানে নিশানেরও দোষ আছে। সে কেন কাইফকে সব বলে দিল? মিমি তো আবেগের বশে নিশানের সামনে কথাগুলো বলেছিল। মিমি বলার কিছু খুঁজে পায় না। কাইফ থমকে ওঠে। মিমি, কিছু বলেছি আমি? তুমি কথা বলছো না কেন? আমি অসভ্য লোক আর কি? মিমি পারে না কেঁদে দিতে। সে নিজের পক্ষে কিছু বলবে, তার আগে নিচ থেকে মেঘের গলার আওয়াজ ভেসে আসে। সে চিৎকার করে সকলকে ডাকছে। কাইফ মিমি ভাবলো কারো বিপদ হয়েছে বোধহয়। কাইফ দৌড়ে নিচে নেমে গেল, তার পিছু পিছু মিমি গেল। মেঘ কাইফকে দেখে তাকে ঝাপটে ধরলো। কাইফ চিন্তিত কণ্ঠে বলল, কি হয়েছে মেঘ, এভাবে চেঁচাচ্ছিস কেন? মিমি তানিয়ার পাশে গিয়ে দাঁড়িয়েছে। সে তানিয়ার দিকে তাকিয়ে দেখলো সে কেমন যেন চুপসে আছে, মাথা নিচু করে লাজুক হাসছে। মিমি তানিয়ার কানে ফিসফিস করে বলল, এই তানি, কি হয়েছে রে? তানিয়া কিছু বলল না, সে পূর্বের ন্যায় মাথা নিচু করে আছেন। মিসেস রীতা বললেন, মেঘ, এভাবে সবাইকে ডেকে এখন চুপ করে আছিস কেন? আমি ভাবলাম বাড়িতে ডাকাত পড়েছে। মেঘ কাইফকে ছেড়ে দিয়ে মিসেস রীতার দিকে তাকিয়ে বলল, আমি বাবা হতে চলেছি ছোট মা, আমার তানিয়া মা হতে চলেছে। ছোটখাটো একটা বোমা ফাটালো বোধহয়।
সকলে স্তব্ধ। মিমি ঘর থেকে বের হয়ে তানিয়াকে জড়িয়ে ধরলো শক্ত করে, বলল, সত্যি তানি, আমি খালামণি হব, আমার যে কি আনন্দ হচ্ছে। তারপর তাকে ছেড়ে দিয়ে বলল, আমি এক্ষুনি মিষ্টি নিয়ে আসছি। মিমি দৌড়ে চলে গেল। মিসেস রিতা তানিয়াকে আলিঙ্গন করে দোয়া করলেন, বললেন, সুখী হও মা, একটা ফুটফুটে সুস্থ সন্তানের জন্ম দাও, দোয়া করি। আফজল খান এবং আজমল খান তানিয়ার মাথায় হাতে রেখে দোয়া করলেন। মিমি মিষ্টি নিয়ে এসে সকলকে দিল, নিজে হাতে তানিয়াকে খাইয়ে দিল, তানিয়াও দিল। মেঘ মিষ্টি নিয়ে কাইপের মুখের সামনে ধরে বলল, আজ অন্তত একটা মিষ্টি খাও ভাইয়া। মিমি মুখ ভেঙচি কেটে বিড়বিড় করে বলল, মিষ্টি খাবেন কেন? মিষ্টি খান না বলেই মুখ দিয়ে শুধু তেতো কথা বের হয়। কাইপ খাবে না করেও মেঘের মন রাখতে খেয়ে নিল। সকলে নিজের রুমে চলে গেল। রয়ে গেল তানিয়া, মিমি, মেঘ এবং কাইপ। মেঘ কাইপের কানের কাছে মুখ নিয়ে বলল, তুমি চাচ্চু হতে যাচ্ছ ভাইয়া। আমি একদিক থেকে খুবই দুঃখ পাচ্ছি। আমি তোমার ছোট, অথচ আমি তোমাকে আগে চাচ্চু ডাক শোনাতে চলেছি। এখন তোমার দায়িত্ব খুব শীঘ্রই আমাকে চাচ্চু ডাক শোনানো। কি ভাইয়া, সুসংবাদ কবে পাচ্ছি? মেঘের কথায় কাইপ বড়সড় আকারের বিষম খেল। মিমি টেবিল থেকে গ্লাসে পানি নিয়ে কাইপকে দিল। পুনরায় বিড়বিড় করে বলল, একটুখানি মিষ্টি খেয়েছে কি খায়নি, অমনি বিষম খেলো। আসলে ভালো জিনিস কারোর সহ্য হয় না। কাইপটা শুনতে পেল। সে পানি পান করে চোখ রাঙিয়ে মিমির দিকে তাকালো। মিমি শুকনো ঢোক গিলে জোরপূর্বক হেসে গ্লাস নিয়ে সরে আসলো। মেঘ বলল, বিষমকালে তো শুনছি না ভাইয়া, সুখবর খুব তাড়াতাড়ি চাই। তানিয়া চলো, রুমে চলো, আমার এখন অনেক রেস্ট করতে হবে। বলে সে তানিয়ার হাত ধরে তাকে রুমে নিয়ে গেল। এমন ভাবে নিয়ে গেল যেন তানিয়া সদ্য হাঁটতে শিখেছে। মিমি তানিয়ার প্রতি মেঘের এমন কেয়ার দেখে খুবই ভালো লাগে। তারা চলে গেলে মিমি কাইপকে জিজ্ঞেস করলো, জিজু কিসের সুখবরের কথা বলছিলেন মিস্টার খান? কাইপ হুট করে যেন অস্বস্তিতে পড়ে গেল। সে গলা ঝেড়ে বলল, কিছু না, তুমি বুঝবে না। সে লম্বা লম্বা পা ফেলে রুমে চলে গেল। মিমি কিছুক্ষণ বোকার মতো দাঁড়িয়েছিল। কি এমন কথা যে সে তা বুঝতে পারবে না। ছোট্ট একটা শ্বাস ফেলে সেও রুমের দিকে পা বাড়ায়। আপাতত কাইপ সেই বিষয়টা ভুলে গিয়েছে মনে হয়। ভুলে গেলে সে বেঁচে যায়। এসব কি মিমি? মিমি কাচুমাচু হয়ে বলল, কি মিস্টার খান না মানে স্যার? তোমাকে একটা ছোট্ট ফাইলের কাজ করতে দিয়েছিলাম, তুমি তার মধ্যে এত ভুল করেছো। মনটা কোথায় থাকে তোমার? কাজটাজ কিছু হয় নাকি মিস্টার আদিলের সাথে শুধু গল্প করাই হয়? আমি কথা বলি না স্যার, তিনিই এসে আমার সাথে কথা বলেন। এখানে আমার দোষ কোথায়? কাইপ আরো কিছু বলতে নেবে তার আগে বলা নেই কওয়া নেই হুট করে একটা মেয়ে কেবিনে ঢুকে পড়লো। সেটা বড় কথা নেই, সব থেকে বড় কথা হলো সে হুট করে কাইপকে জড়িয়ে ধরলো। মিমি বিস্ফোরিত চোখে তাকালো। কে হে মেয়ে? হুট করে কাইপের ওপর চড়ে বসলো কেন? জামা কাপড়ের হাল দেখো। ছি, মিমের নিজেরই লজ্জা লাগছে। তার মনে হলো বাচ্চারা যেমন ফ্রক পরে তেমনটা পড়েছে, তবে তাকে দেখতে একদমই অশ্লীল লাগছে। মিমির রাগ হচ্ছে, প্রচুর রাগ হচ্ছে। সে তার হাতে থাকা কাগজ দুমড়ে মুচড়ে শেষ করে দিচ্ছে, যেন সে তার সামনে থাকাই অভদ্র মেয়েটাকে মোচড়াচ্ছে। মেয়েটা কাইপকে ছেড়ে দিয়ে বলল, হে কায়াফ, হাউ আর ইউ? আই মিস ইউ সো মাচ। কাইপ মেয়েটাকে দেখে বলল, ওহ জেসি, এটা আমার অফিস, এভাবে কেউ জড়িয়ে ধরে? আরে ছাড়ো তো কায়াফ, কে আছে এখানে? জড়িয়ে ধরেছি তো, কি হয়েছে? কাইপ আর চোখে মিমির দিকে তাকালো। মিমি রাগে ঘন ঘন শ্বাস ফেলছে। সে জলজ্যান্ত একটা মানুষ এখানে দাঁড়িয়ে আছে, আর এই মেয়ে বলে কিনা এখানে কে আছে। কাইফের তাকানো দেখে জেসি মিমির দিকে তাকালো, কেমন যেন মুখ কুচকালো, বলল, ও তুমি আছো? সরি, আমি খেয়াল করিনি। আসলে কায়াফ সামনে থাকলে আমার আশেপাশে কারোর দিকে খেয়াল থাকে না। কায়াফ কে? আমার পিয়ে মিমি। ইস, কেমন খ্যাত মার্কা। তুমি এমন পিয়ে রেখেছো কেন? কাইপ কিছু বললো না দেখে মিমির রাগ তরতর করে বাড়তে লাগলো। কাইপ তাকে পিয়ে বলে পরিচয় দিল। মিমি তার আর কিছুই হয় না। জেসি আবারও বলল, এই পিয়ে, যাও তো আমার জন্য কফি নিয়ে এসো। সুগার দেবে না, ওকে? নাও গো অ্যান্ড লিভ হ্যাজ অ্যালোন। মিমি কাইপের দিকে কটমট দৃষ্টিতে তাকিয়ে চলে গেল। যাওয়ার সময় দরজাটা শব্দ করে লাগিয়ে দিল। কাইপ বুঝলো তার রাগের পরিমাণ, বুঝেও সে চুপ রইল। জেসি মুখ কুচকে বলল,
দেখেছো কেমন ম্যানারলেস গার্ল? এভাবে কেউ দরজা আটকায়? তুমি চুপ আছো কিভাবে? আমি হলে ঘাট ধরে বের করে দিতাম। কায়েব জেসির কথা দাঁতে দাঁত চেপে সহ্য করে যাচ্ছে। ওসব কথা বাদ দাও জেসি, বলো তুমি কবে দেশে এসেছো? আমি গতকাল এসেছি, আর আজ তোমার সাথে দেখা করতে চলে এসেছি। তারা আরো টুকিটাকি কিছু কথা বলল। জেসি কায়েবের এক প্রকার ফ্রেন্ডই বলা যায়। সে আমেরিকায় পড়াকালীন আলাপ হয়েছিল। জেসির জন্মস্থান বাংলাদেশ হলেও তারা সেখানে সেটেল। জেসি মাঝে মধ্যে বাংলাদেশে আসে। এখানে তাই পৈতৃক বাড়ি আছে। জেসির গায়ে পড়া স্বভাবটা খুবই অসহ্যকর লাগে কায়েবের, তবু বন্ধু বলে কায়েব তাকে সহ্য করে। কায়েব বারণ করা সত্ত্বেও জেসি তার গায়ে পড়া স্বভাবের মধ্যে কোনো পরিবর্তন আনেনি। আসলে আমেরিকান কালচারে মানুষ হয়েছে, এমন স্বভাব থাকা স্বাভাবিক। তবে কোন দিন যে সহ্যের বাঁধ ভেঙে যাবে সেদিন জেসি খুবই পস্তাবে। হতে পারি রোদ্দুর, হতে পারি বৃষ্টি, হতে পারি রাস্তা তোমারই জন্যে, হতে পারি বদনাম, হতে পারি ডাকনাম, হতে পারি সত্যি তোমারই জন্যে, হতে পারি গল্প তুমি কাছে টানলে, হতে পারি জানলা এ হাওয়া ও তোমার কারণে, শুধু তুমি চাও যদি সাজাবো আবার নদী, এসেছি হাজার বারণে, শুধু তোমারই জন্যে। ব্যালকনির রেলিং ধরে আনমনে গান গাইছে মিমি। তার মন ভীষণ খারাপ। জেসি নামক সমস্যা তাদের জীবনে এসেছে তার 1 সপ্তাহ হয়ে গিয়েছে। এই 1 সপ্তাহ কায়েব জেসির সাথে ব্যস্ত ছিল। মিমিকে যেন সে দেখেও দেখতো না। মিমিও চুপ আছে, কি করবে সে? যেখানে কায়েবের বিয়েটাই মানে না, সেখানে মিমির কিছু করা সাজে না। কায়েব নিজে মুখে না বললেও সে জানে সে কায়েব বিয়েটা মানে না। অজান্তে মিমির চোখের কোণে পানি জমে। সে তো কায়েবের প্রতি দুর্বল। প্রায় 4 মাস একসাথে থেকেছে। থাকতে থাকতে মিমির মনে কায়েবের জন্য কিছু একটা তৈরি হয়েছে। অদ্ভুত এক অনুভূতি, গা শিরশির করা অনুভূতি। তাহলে কি অনুভূতিকে ভালোবাসা বলা যায়? মিমি তা জানে না। মিমি এক দৃষ্টিতে দূর আকাশের দিকে তাকিয়ে আছে। সে জানেই না কায়েব তার পাশে দাঁড়িয়ে তাকে গভীর দৃষ্টিতে পর্যবেক্ষণ করছে। কায়েব হালকা কাশি দিয়ে মিমির দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করলো। সে সফলও হলো। মিমি হকচকে 2 হাতে চোখের কোণে আসা পানিটুকু মুছে নিল। কায়েব তার দিকে তাকিয়েই থেকে বলল, তুমি কি কোনো ব্যাপারে আপসেট মিমি? না তো। সে কখন থেকে আমি তোমার পাশে দাঁড়িয়ে আছি, তুমি টের পেলে না? কি ভাবছো এত? কিছু না। বলে সে রুমে চলে যেতে নিলে কায়েব তার হাত ধরে আটকে ফেলল। কায়েবের ছোঁয়ায় মিমি চোখ বন্ধ হয়ে আসলো। কায়েব বলল, তুমি আমাকে ইগনোর করছো কেন? মিমি নিজের হাত থেকে কায়েবের হাত ছাড়িয়ে নিয়ে তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, আমি কে যে আপনাকে ইগনোর করব? আর আমি ইগনোর করি বা না করি তাতে আপনার কোনো যায় আসে বলে মনে হয় না। আমি নিতান্তই একটা বাইরের লোক, শুধুমাত্র আপনার পিয়ে, এছাড়া কিছুই নয়। কায়েব শান্ত দৃষ্টিতে তাকিয়ে আছে। কথা বলতে গিয়ে মিমির গলা কাঁপছে, গলার স্বর আটকে আসছে। সে ঢোক গিলে বলল, এভাবে যখন তখন আমাকে ছোবেন না, আমি একটা বাইরের মেয়ে। এভাবে ছোঁয়া আপনার শোভা পায় না। আর রোজ রাতে যে আমাকে সোফা থেকে তুলে নিয়ে আসেন, এটা দয়া করে আর করবেন না। সোফা থেকে বিছানায় নিয়ে এসে কি বোঝাতে চান আপনি? আমি সোফাতেই ঠিক আছি, আপনার কোনো জিনিসের ওপর অধিকার নেই আমার। কায়েব মিমির কথা শুনে মোটেও বিচলিত হলো না। কায়েব যে রোজ রাতে তাকে সোফা থেকে তুলে নিয়ে আসে, মিমি কোনো একদিন টের পেয়ে গিয়েছে। মিমির চোখ ভেঙে কান্না আসছে। সে তৎক্ষণাৎ প্রস্থান করলো, সোজা ছাদে চলে গেল। সে কাঁদবে, খুব কাঁদবে। মিমি চলে গেলেও কায়েবের কোনো হেলদোল হলো না, বরং সে ঠোঁট বাঁকিয়ে মুচকি হাসলো। সে জানে মিমির মনে কি চলছে। সে তো পড়ছে, অনেক আগে থেকেই পড়ছে। এখন মিমিও না হয় একটু পড়ুক, নিজের মনের কথা বোঝার চেষ্টা করুক। কায়েবের মনে প্রশান্তির হাওয়া বয়ে যায়। সে খুব শীঘ্রই মিমির কষ্ট দূর করে দেবে। সেও যে কষ্টে আছে। এয়ারপোর্টে প্রচুর মানুষের আনাগোনা। কেউ কেউ দেশের বাইরে চলে যাচ্ছে, তাদের বিদায় দিতে এসেছে তাদের পরিবারের লোকজন। শিফাত আজ দেশের বাইরে চলে যাচ্ছে ব্যবসার কিছু কাজে। সে তার বাবার পরিবর্তে সেখানে যাচ্ছে। যে ছেলে বাবার অফিসে পা রাখে কি রাখে না ঠিক নেই,
সেই ছেলে দেশের বাইরে বাবার কাছে সাহায্য করার জন্য যাচ্ছে। এটা ভেবেই সিফাতের বাবা মা প্রথমে অবাক হয়েছিলেন। সিফাতের মা ছেলের মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, কি হয়েছে বাবা, তুই হঠাৎ দেশের বাইরে যেতে চাচ্ছিস? বল আমাকে, তোর কি হয়েছে? উফ মা, আমার কিছু হয়নি। বাবা একা কত দিক সামলাবে বলো তো? আমি এখন থেকে না হয় একটু কাজে সাহায্য করি। সিফাতের মা ছেলের কথা তেমন বিশ্বাস করলেন বলে মনে হলো না, তবুও তিনি কিছু বললেন না। ছেলে যখন যেতে চাইছে তখন যাক। মাকে ভুলভাল বুঝিয়ে দিলেও সিফাত নিজে তো জানে যে কেন সে যাচ্ছে। সেদিন রিহা তাকে বলেছিল যে সে যেন তাকে তার মুখ আর না দেখায়, কিন্তু সিফাতের অবুঝ মন দেশে থাকলে শুধু রিহার কাছে যেতে চাইবে, তাকে এক পলক দেখার জন্য ছটফট করবে। এই অবুঝ মনকে সে বোঝাতেই পারে না, তাই তো দেশের বাইরে বাহানা দিয়ে চলে যাচ্ছে। সেখানে যেই ইচ্ছে করলে তো আর রিহার কাছে আসতে পারবে না, তখন বেশ হবে। রিহাও তার মুখ দেখে বিরক্ত হবে না। সিফাত মাঝে মাঝে বুঝতে পারে না এক পিচ্ছি মেয়ে তার উপর কি জাদু করেছে, যে সিফাত ভয়ঙ্কর ভাবে তার মায়ায় জড়িয়ে পড়েছে, ভালোবেসে ফেলেছে পিচ্ছি মেয়েটাকে। সে বসে বসে এসব ভাবছিল, মেঘের কথায় তার ঘোর ভাঙলো। না গেলে হতো না রে সিফাত। মেঘ তাকে বিদায় জানাতে এসেছে। সিফাত মানা করেছিল কিন্তু মেঘ শোনেনি। সিফাত শুকনো হেসে বলল, না রে, বাবার কাজে একটু সাহায্য করতে হবে, তার তো বয়স হচ্ছে। মেঘ মুখ গোমরা করে বলল, বাবা হতে চলেছি, ভেবেছিলাম বড় সড়ো একটা খাওয়া দাওয়ার আয়োজন করব, কিন্তু তুই তো চলে যাচ্ছিস, আর কিছুই করব না। সিফাত মেঘকে আলিঙ্গন করে বলল, তোকে আবার কংগ্রাচুলেশন, তুই বাবা হবি আর আমি হব চাচ্চু। আমি খুব খুশি ইয়ার। এই যাচ্ছিস আর আসবি কবে? সিফাত মেঘকে ছেড়ে দিয়ে বলল, জানি না, দেখি কবে আসা যায়। মেঘ পুনরায় বলল, না গেলে হতো না রে। সিফাত শুকনো মুখে মাথা ডানে বায়ে নাড়ালো, লাগেজ হাতে নিয়ে উঠে দাঁড়িয়ে বলল, সময় হয়ে গিয়েছে, আমি আসছি। তানিয়া ভাবির খেয়াল রাখিস আর নিজেরও ভালো থাকিস। বলে সে সামনের দিকে এগোয়। সিফাতের বুকটা কেমন ভারী হয়ে আসছে, চোখ জ্বলছে, মনে হচ্ছে ইস যদি একটা বার রিহাত দেখা পাওয়া যেত, কিন্তু তা হবার নয়। সিফাত চোখ বন্ধ করে লম্বা শ্বাস নেয়। হঠাৎ মনে হলো কেউ তাকে ডাকছে, কিন্তু এটা মেঘ নয়। সিফাতের বুকের মধ্যে ধক করে ওঠে, সে কি ঠিক শুনছে নাকি ভুল। সে পুনরায় ডাক শুনতে পেল, পিছু ফিরে তাকালো, তৎক্ষণাৎ বুকের ওপর থেকে ভারী পাথর নেমে গেল, চোখ জুড়িয়ে গেল। সিফাতের মনে হচ্ছে সে ভুল দেখছে, চরম ভুল। সে যখন ঠিক ভুল বিবেচনা করতে ব্যস্ত তখন রিহা তার সামনে এসে দাঁড়ালো। উন্মাদ লাগছে তাকে, চুল এলোমেলো হয়ে গেছে, চোখের নিচে কালি পড়ে গিয়েছে। সিফাত অবাক চোখে তাকে দেখছে। সিফাতকে আরেক দফা অবাক করে দিয়ে রিহা তার কলার চেপে ধরলো, ফলে সিফাত ঈষৎ ঝুঁকে পড়লো, দাঁতে দাঁত চেপে বলল, কোথায় যাচ্ছেন আপনি? আমাকে এখানে ফেলে রেখে আপনি কোথায় যাচ্ছেন? বিস্ময়ে হতবাক হয়ে সিফাত কথা বলতে ভুলে গেল। রিহা তার কলার মুঠো করে ধরল, আক্রোশের সাথে ঝাঁকিয়ে বলল, কি হলো, কথা বলছেন না কেন? কেন চলে যাচ্ছেন আপনি? আশেপাশের লোকজন তাদের চোখে বড় বড় করে দেখছে, এতে রিহার কোনো যায় আসে না। সে ঘন ঘন শ্বাস ফেলছে। পেছন থেকে মেঘ হা করে তাদের দেখছে। কি হচ্ছে সব তার মাথার উপর দিয়ে যাচ্ছে। সিফাত কাঁচুমাচু ভঙ্গিতে বলল, আমার কলার ছাড়ো রিহা, সবাই দেখছে। রিহা তেলে বেগুনে জ্বলে উঠে বলল, না, ছাড়বো না। আপনি আমার কথা জবাব দিন, কেন চলে যাচ্ছেন আপনি বলুন। পরেক্ষণে সে ফুপিয়ে কেঁদে ওঠে। ধীরে ধীরে সিফাতের কলার থেকে হাত সরিয়ে নেয়। সিয়াজ তানিয়ার সাথে কথা বলার সময় কথায় কথায় তানিয়া সিফাতের দেশের বাইরে যাওয়ার কথাটা বলে। কথাটা শুনে রিহার বুকের মধ্যে জ্বালা পোড়া শুরু হয়। সেদিন সে রাগের বশে সিফাতকে অনেক কথা বলেছিল, কিন্তু সে এখন বুঝতে পারে তার হৃদয়ের বিরাট অংশ জুড়ে সিফাতের বাস। সে তৎক্ষণাৎ যে অবস্থায় ছিল সে অবস্থায় এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দেয়। রিহা কাঁপা কাঁপা কণ্ঠে বলল, চলে যান আপনি, চলে যান। আপনি তো আমাকে একটুও ভালোবাসেন না। সেদিন রাগের বশে কিনা কি বলেছি, তাই আপনি চলে যাচ্ছেন। আমি জানি তো, দাঁড়িয়ে আছেন কেন? চলে যান। সিফাত হতভম্ব। কি বলছে রিহা? কেন বলছে? তবে কি তার মনেও কিছু আছে? রিহার চোখের পানি দেখে তার অদ্ভুত কষ্ট হচ্ছে। সে ঢোক গিলে বলল, রিহা আমার কথাটা শোনো, কেঁদো না। না,
আমি আপনার কোনো কথা শুনবো না, চলে যান। আমি কাঁদতে কাঁদতে মরে যাব, তাতে আপনার কি? শিফাতের মাথায় ধপ করে আগুন জ্বলে উঠল। সে ধমকে উঠল। রিয়া! রিয়া কিঞ্চিত কেঁপে উঠল, তবুও কান্না থামায় না। সে পিছু ফিরে চলে যেতে নিলেই শিফাত তার হাত চেপে ধরে। রিয়া হাত মুচড়িয়ে বলল, ছাড়ুন, ছাড়ুন বলছি। শিফাত হাত ছাড়ে না, হ্যাচকা টান দিয়ে নিজের বুকের সাথে চেপে ধরে শক্ত করে। তার হৃদয় শীতল হয়, সকল কষ্ট নিমেষেই দূর হয়। শিফাতের উষ্ণতা পেয়ে রিয়া শব্দ করে কাঁদে। শিফাতের চোখের কোণে জল জমে। বেশ কিছুক্ষণ পর রিহা শান্ত হয়ে আসে। শিফাত তাকে ছেড়ে দিয়ে চোখের জল মুছে দিয়ে বলল, পিছিয়ে মানুষ এভাবে কান্নাকাটি করলে কি আর যাওয়া যায় বলো? আমার তো ফ্লাইট মিস হয়ে গেল।